সালাম আলাইকুম। দৈনিক কক্সবাজারের প্রতি আপনাদের সাথে আছি আমি মুজিবুল ইসলাম। প্রিয় দর্শক, এবছর বাংলাদেশে রোহিঙ্গা সংকটের 4 বছর পূর্ণ হয়েছে। রোহিঙ্গা সমস্যা বর্তমানে আর কোনো দেশের একান্ত নিজস্ব সমস্যা নয়, বরং এখন এটি একটি বৈশ্বিক সমস্যা, আন্তর্জাতিক সমস্যা। 4 বছর আগে জীবন বাঁচাতে পালিয়ে আসা প্রায় 10 লক্ষ রোহিঙ্গাদের বাংলাদেশ সরকার মানবিক কারণে আশ্রয় দিয়েছিল। সেই রোহিঙ্গারা এখন বাংলাদেশের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ, রাষ্ট্রীয় বোঝা। বাংলাদেশ সরকারের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে রোহিঙ্গাদের পুনর্বাসন ও তাদের কর্তৃক সৃষ্ট অপরাধ দমন। নিজেদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব, আভ্যন্তরীণ কুন্দল, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ক্যাম্পে থাকা রোহিঙ্গারা জড়িয়ে পড়েছে খুন, গুম, অপহরণ, ধর্ষণ, চাঁদাবাজি, ডাকাতি সহ ইত্যকার নানা অপরাধে। গত মাসে আরকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস এর চেয়ারম্যান রোহিঙ্গাদের শীর্ষ নেতা মহিবুল্লাহকে হত্যা করে দুর্বৃত্তরা। রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসনের প্রশ্নে উচ্চকণ্ঠ ছিলেন মাস্টার মহিবুল্লাহ। এর 3 সপ্তাহের মাথায় আবারও রক্তাক্ত হয় ক্যাম্প। উখিয়া বালুখালী 18 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি মাদ্রাসায় বেপরোয়া গুলি চালায় রোহিঙ্গাদের সন্ত্রাসী একটি গ্রুপ। এতে 6 শিক্ষক, শিক্ষার্থী ও ভলান্টিয়ার সহ 6 জন নিহত হয়। বিভিন্ন গণমাধ্যমের তথ্য মতে এখন পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে 80টি খুনের ঘটনা ঘটেছে, যার মধ্যে 2017 সালের 25 আগস্টের পর থেকে চলতি বছর 27 অক্টোবর পর্যন্ত ঘটেছে 69টি খুনের ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা সহ বিভিন্ন সংস্থার সদস্যদের টহলের পরও এমন ঘটনায় স্বস্তিতে নেই স্থানীয়রা। তারা ভুগছেন নানামুখী আতঙ্কে, বাড়ছে রোহিঙ্গাদের প্রতি অসন্তোষ। বিগত 4 বছরে জেলায় রোহিঙ্গাদের বিরুদ্ধে অস্ত্র, মাদক, ধর্ষণ, অপহরণ, বিশেষ ক্ষমতা আইন, পুলিশ অ্যাসল্ট, ডাকাতি বা ডাকাতির প্রস্তুতি, হত্যা, মানব পাচার সহ বিভিন্ন ধরনের অপরাধে সহস্রাধিক মামলা হয়েছে বলে আমরা গণমাধ্যমে প্রকাশিত খবরে জানতে পেরেছি। এই অবস্থায় রোহিঙ্গাদের অপরাধ প্রবণতার নেপথ্যে কি, নিয়ন্ত্রণে কি ভাবছে স্থানীয় প্রশাসন, রোহিঙ্গাদের নিজ জন্মভূমি মিয়ানমারে প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন না হওয়া অবধি এর সমাধান কি, এসব বিষয় সহ নানা বিষয় নিয়ে আমরা আজ কথা বলব। আমাদের আজকের আলোচনার বিষয়, রোহিঙ্গা সংকট কোন পথে। আজ আমরা অতিথি হিসাবে পেয়েছি অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার উপসচিব মোহাম্মদ শামসুদ্দোজা, অধিনায়ক 14 ইপিবিএন পুলিশ সুপার নাইমুল হক, নিরাপত্তা বিশ্লেষক ও মিয়ানমারের বাংলাদেশ দূতাবাসের সাবেক মিশন প্রধান অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম, অভিবাসন ও শরণার্থী বিষয়ক বিশ্লেষক এবং আইওএমের প্রাক্তন কর্মকর্তা আসিফ মনির, কক্সবাজার প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব আবু তাহেরকে। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয়ের উপর আপনাদের যদি কোনো মতামত, প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তা আমাদের ফেসবুক পেজে কমেন্ট করে জানাতে পারেন। আমাদের অতিথিরা চাইলে তাদের আলোচনাকালে তাদের রিলেটেড প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন। শুরুতে যেতে চাই কক্সবাজার প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহেরের কাছে। জনাব আবু তাহের, রোহিঙ্গারা বাংলাদেশে আসার সময় থেকে মাঠ পর্যায় থেকে সংকট পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে নিয়মিত রিপোর্ট করে আসছেন আপনি। রোহিঙ্গা শিবিরগুলোতে বর্তমানে অপরাধ প্রবণতা কেমন, বিশেষ করে শীর্ষ রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যা বা 6 রোহিঙ্গা শিক্ষক ছাত্র হত্যার পরবর্তী পরিস্থিতি কেমন দেখছেন, অপরাধ প্রবণতা প্রতিরোধে কি উদ্যোগ নেওয়া যেতে পারে? জনাব আবু তাহের। ধন্যবাদ মুজিবুল ইসলাম আপনাকে। একজন আমাদের অতি পরিচিত একজন ফেসবুকে গতকাল একটা
স্ট্যাটাস দিয়েছেন যে অত্যন্ত দুর্ভাগ্য যে আমাকেই নিজ দেশে রোহিঙ্গা নয় এটা প্রমাণিত করতে হয় প্রতিনিয়ত। এই হচ্ছে পরিস্থিতি, অর্থাৎ আমরাই এখন রোহিঙ্গা নই এটা প্রমাণ করতে করতে আমাদের এমন একটা অবস্থায় দাঁড়িয়ে যাবে হয়তো যে এখানে বাস করাই আর কঠিন হয়ে যাবে। 11 লাখের মতো রোহিঙ্গা এখন ক্যাম্পে আছে। তার আগে থেকে অনেকে এখানে স্থায়ী হয়ে আছে, অনেকে তো বাংলাদেশের ভোটার হয়ে গেছে, পাসপোর্ট পেয়ে গেছে, অনেক আগে থেকেই তারা এখানে বসতি স্থাপন করেছে। এখন বাকি 11 লাখের মতো রোহিঙ্গা যারা ক্যাম্পে আছে তাদের যে অবস্থা দাঁড়াচ্ছে, তাদের যাওয়ার কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। তারা ক্যাম্পে আছে সত্য, কিন্তু ক্যাম্পে থেকে তারা অবাধে বেরিয়ে আসে এমন একটা অবস্থা দাঁড়িয়েছে। সেখানে প্রশাসনের, আইন প্রয়োগকারী সংস্থার, এখানে পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা আছেন, পুলিশ সুপার পদমর্যাদার, তিনি তো প্রতিনিয়ত সেখানে আমি বলবো লড়াই চালিয়ে যাচ্ছেন সরকারি বাহিনী নিয়ে এই রোহিঙ্গাদের বিরুদ্ধে। প্রতিনিয়ত ওনার অবস্থা আমি জানি যে কেমন পরিস্থিতিতে আমরা যাচ্ছি। তারা একদিকে ত্রাণ সামগ্রী নিচ্ছে ক্যাম্পে, আবার অন্যদিকে তারা ক্যাম্প থেকে বেরিয়ে এসে আমাদের শ্রম দখল করে নিচ্ছে। কক্সবাজার শহরে অসংখ্য রোহিঙ্গা বিভিন্ন পেশায় জড়িত, পাশাপাশি সমস্ত ইউনিয়ন গুলাতে, উপজেলা সদর গুলাতে, এমনকি ঢাকা, চট্টগ্রামও। আমি বেশ গত মাসে একটা প্রতিবেদন করেছিলাম, আমার অনুসন্ধানী প্রতিবেদন, যে ঢাকা শহরের গার্মেন্টস গুলোতেও এখন লক্ষাধিক রোহিঙ্গা নারী পুরুষ কাজ করছে। সিকিউরিটি যারা কাজ প্রতিষ্ঠান আছে, যারা বিভিন্ন প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মী সরবরাহ দিচ্ছে, সেখানেও কিন্তু রোহিঙ্গা ঢুকে পড়েছে, সেখানেও অনেক রোহিঙ্গা কাজ করে যাচ্ছে। সুতরাং এইরকম পরিস্থিতিতে একটা ভয়াবহ অবস্থা দাঁড়িয়ে যাচ্ছে। গত কিছুদিন ধরে, যেটা একটু আগে সঞ্চালক বললেন, যে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অস্থিরতা বিরাজ করছে, সেখানে নানা সন্ত্রাসী গ্রুপ এত বেপরোয়া হয়ে উঠেছে। তারা তো আগে থেকেই ছিল, কিন্তু গত কিছুদিন ধরে তারা এত বেপরোয়া হয়েছে, আমাদের আইন প্রয়োগকারী সংস্থার যে অভিযানগুলো, তাদেরকে দমন করা যাচ্ছে না, তাদেরকে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। একের পর এক হত্যার ঘটনা ঘটছে, সেখানে অপহরণের ঘটনা ঘটছে, পরিসংখ্যান তাই বলে আমাদের। সুতরাং এই পরিস্থিতিতে স্থানীয়দের উপরে তারা চড়াও হচ্ছে। তাদের হাতে অনেক স্থানীয় নিহত হয়েছে, আহত হয়েছে, কথা বলতে পারে না। ওকিয়া টেকনাফের লোকজন রোহিঙ্গাদের সাথে কথায় কথায় তারা চড়াও হয়। তো এই অবস্থা অব্যাহত থাকলে আমাদের কি করা উচিত? এখনই যারা নিরাপত্তা বিশ্লেষক আছেন তাদের পরামর্শ নিয়ে, অথবা যারা ক্যাম্পের দায়িত্ব রয়েছেন, আইন প্রয়োগকারী সংস্থা, এখানে অনেক দক্ষ অফিসাররা আছেন, তাদের ফিল্ড লেভেল থেকে যারা তারা যে সমস্যার সম্মুখীন হচ্ছে, তাদের কাছে সুপারিশ নিয়ে আমাদেরকে খুব দ্রুত কিছু পদক্ষেপ নিতে হবে, না হলে পরিস্থিতি বোধহয় আয়ত্তের বাইরে চলে যাবে, সেটাই আমি মনে করি। কারণ গত মহিবুল্লাহ হত্যাকাণ্ডটা, এটা একটা ঘটনা, কিন্তু তার মধ্যেও অনেক ঘটনা, এরপরেও তো একটা 6 খুনের ঘটনা ঘটলো, যেখানে এত বড় একজন 6টা লোককে তারা যে ঘেরাও করে হত্যা করতে পারে। সুতরাং সেখানে আর কিছুদিন পর হয়তো তারা এমনও হতে পারে যে আমাদের আইন প্রয়োগকারী সংস্থার উপর তারা যে চড়াও হবে না, সেটা নিশ্চয়তা কোথায়। সেখানে এর আগেও কিন্তু বিদেশি সংস্থাগুলোর কর্মীদের উপর চড়াও হয়েছে, রোহিঙ্গারা সাংবাদিকদের উপরেও চড়া হয়েছে, প্রকাশ্য দিবালোকে এই ধরনের ঘটনা ঘটেছে। তো আমি মনে করি এই সমস্ত পেছনে, এই যে ক্যাম্পে যে সহিংস ঘটনা হচ্ছে, নাশকতা হচ্ছে, যে সংস্থাগুলো জড়িত, আমরা তো জানি কারা এর সাথে জড়িত আছে। সেখানে 2-3টা গ্রুপ সক্রিয়, যারা, হ্যাঁ, বিভিন্ন সংস্থার নাম নিচ্ছে। আমি হয়তো এখানে সেই নামগুলো উচ্চারণ করার আমার প্রয়োজন নেই, এটা সবাই জানে যে 2-3টা সংস্থার নাম দিয়ে তারা এই নাশকতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে ক্যাম্পে। সাধারণ রোহিঙ্গারা কিন্তু প্রত্যেকের, আমরা যারা মিডিয়া কর্মী আছি, এই লোকগুলোর এক একটা নাম ধরে তারা উচ্চারণ করে কারা কারা এই ঘটনা জড়িত, কে নেতৃত্ব দিচ্ছে, কোন ব্লকে কে এই সহিংসতার সাথে জড়িত আছে। এটা সাধারণ রোহিঙ্গারা কিন্তু নাম ধরে আমাদেরকে বলে। সুতরাং এই অবস্থায় আমরা ধরেই নিতে পারি
এটার পেছনে কিন্তু যে মিয়ানমারের হাত অবশ্যই রয়েছে। কারণ আমরা যতই বলি না কেন, যতই লুকাই না কেন, যে মিয়ানমার যে এখানে তৎপর নয় সেটা ভাবার কোনো কারণ নেই। কারণ তারা 11 লাখ রোহিঙ্গাকে অত্যন্ত পরিকল্পনার মাধ্যমে অত্যন্ত পরিকল্পিতভাবে এখানে ঠেলে দিয়েছে। এটা এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা ছিল না। তাদের দীর্ঘদিনের একটা পরিকল্পনা ছিল, তারা রোহিঙ্গা শূন্য করবে আরাকানকে, এবং এই সমস্ত রোহিঙ্গাকে তারা তো বলেই আসছিল যে এটা আমাদের নাগরিক নয়, এটা বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী, এটা তো সবসময় বলে আসছিল। সুতরাং তাদের এই পরিকল্পনা দীর্ঘদিনের, তারা ঠেলে দিয়েছে আমাদের এখানে। সুতরাং তারা নেওয়ার জন্য তাদেরকে বাংলাদেশে পাঠায় নাই, এটা আমরা আমাদেরকে ধরেই নিতে হবে। তো এই অবস্থায় তারা যে বসে আছে সেটাও ভাবার কোনো কারণ নেই, যে এই বিচ্ছিন্নতাবাদী গ্রুপ গুলার নেপথ্য যে তারা নয়, তাদেরকে যে অর্থবৃত্ত দিচ্ছে না, এই অস্ত্রগুলো যে মিয়ানমার থেকে আসছে না, সেটা কোনোভাবেই ভাবা উচিত নয়। সুতরাং এই অবস্থায় যে আমাদের আইন প্রয়োগকারী সংস্থাকে আরো অনেক সক্রিয় ভূমিকা নিতে হবে, অনেক দীর্ঘমেয়াদী স্বল্প মেয়াদী পরিকল্পনা নিতে হবে, আমাদের রাষ্ট্রীয় কিছু পরিকল্পনা থাকতে হবে, আমাদের ফরেন পলিসি থাকতে হবে। একই সাথে যে আমাদের যারা সামরিক আইন প্রয়োগকারী সংস্থা যারা আছে তাদের কিছু পরিকল্পনাও থাকতে হবে। আমরা কি করব, দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমাদের কি হতে পারে, সেগুলো নিয়ে ভাবতে হবে। সুতরাং আমি আহ, এই পর্যায়ে আমি দীর্ঘায়িত করব না। আমি অন্যান্য যারা বিশেষজ্ঞ এখানে অনেকে উপস্থিত আছেন, আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকেও আছেন, যে তারা কি ভাবছেন সবকিছু আমিও শুনতে চাই, তাদের এই পরিস্থিতি কি বক্তব্য, কি সুপারিশ আছে। ধন্যবাদ জনাব আবু তাহের, আপনার বক্তব্য আমরা শুনলাম। আসলে আমাদের অবহেলা করার কোনো সুযোগ নেই। আমাদের এখানে বিশ্লেষকরা আছেন, বিশেষজ্ঞরা আছেন, যারা রোহিঙ্গা নিয়ে দীর্ঘদিন কাজ করছেন, এই সংকটগুলা নিয়ে, শরণার্থী নিয়ে কাজ করছেন। আমরা তাদের বক্তব্য শুনবো। এখন আমরা যেতে চাই অভিবাসন এবং শরণার্থী বিষয়ক বিশ্লেষক এবং আইওএমের প্রাক্তন কর্মকর্তা আসিফ মুনিরের কাছে। জনাব আসিফ মুনির, আপনি আন্তর্জাতিক অভিবাসন এবং শরণার্থী সমস্যার একজন পর্যবেক্ষক। রোহিঙ্গা ক্যাম্পে আমাদের নিরাপত্তা ব্যবস্থায় কোথায় ঘাটতি হচ্ছে এবং এটি প্রত্যাবাসন প্রক্রিয়ায় কতটা প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন? জনাব আসিফ মুনির। ধন্যবাদ। এবং এখানে যারা আছেন, যারা পূর্ব পরিচিত, তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি আজকে। আপনি যেটা বলছেন এটা আমাদের একটু মাথায় রাখার দরকার, যে বাংলাদেশের যে ঘটনা বা এই শরণার্থীদের যে অবস্থা, সেটি সারা বিশ্বের মধ্যে একেবারে অগ্রগণ্য বলা যায়। কারণ সবচেয়ে বড় জনগোষ্ঠী যারা শরণার্থীদের মতো অবস্থায় আছে, বাংলাদেশেই সেটা এখন সবচেয়ে বেশি। সিরিয়ান রেফিউজি নয়, অন্য যে কোনো দেশের রেফিউজি নয়, বাংলাদেশি। কাজেই বলা চলে যে এখানে যে ধরনের সংকট তৈরি হচ্ছে তা হয়তো ছোট বড় বিভিন্নভাবে বিভিন্ন অঞ্চলে হয়েছে। আমরা প্যালেস্টিনিয়ান রেফিউজি বলি বা অন্যান্য যে কোনো রেফিউজিদের কথা বলি, যদিও অফিসিয়ালি এখানে তাদেরকে শরণার্থী বলা হয় না, যেহেতু আমাদের রেফিউজি কনভেনশনে আমরা বাংলাদেশ অফিসিয়ালি স্বাক্ষর করিনি, কিন্তু তারপরেও আন্তর্জাতিক পরিভাষায় যে ধরনের ব্যবস্থাপনা করা হয় সেটি শরণার্থীমূলক, শরণার্থীদের জন্য যা করা হয় তারই অংশ বিশেষ। কাজেই এখানে যে জটিলতাগুলো তৈরি হচ্ছে, বলা চলে যে এগুলো এই পর্যায়ে আমরা অন্য কোনো দেশে দেখছি না, দেখব না, কারণ বাংলাদেশই সবচেয়ে বড় যে জনগোষ্ঠী রয়েছে। পাশাপাশি সেখানে যে ঘটনাটা আমরা দেখছি, মিয়ানমারের এখন এক ধরনের একটা পরিবর্তিত অবস্থা, অর্থাৎ সেখানে যদিও আমরা সেখানকার গণতান্ত্রিক সরকারের কাছ থেকে খুব বেশি সৎ পদক্ষেপ দেখতে পাইনি। তারা কথা বলেছে কিন্তু বিলম্বিত করেছে, কিন্তু এখন আরো জটিল, কারণ সেখানে সেভাবে গণতান্ত্রিক সরকার নেই। সেখানে যদিও আমরা জানি যে গণতান্ত্রিক সরকারের পেছনে সামরিক বাহিনীর একটা বড় ভূমিকা ছিল, আং সান সুচি অনেক সময় স্বাধীনভাবে কথা বলেছেন বলে আমাদের মনে হয়নি, তারপরেও আমরা তার অনেক সমালোচনা করেছি। কিন্তু বর্তমানে সেটি আরো জটিল একটা অবস্থায় গেছে। অর্থাৎ আমরা যদি আন্তর্জাতিক মহল থেকে সহায়তার জায়গায় চিন্তা করি, যে মিয়ানমারের সাথে কথা বলা, কাদের সাথে কথা বলবে, একটা অগণতান্ত্রিক পরিবেশের সাথে কথা বলার একটা প্রসঙ্গ চলে আসছে। তার উপরে আমরা গত বছর এবং এই বছরের কথা যদি চিন্তা করি, করোনার কারণে বিভিন্ন আলোচনার মাঝখানে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়টিও পিছিয়ে গেছে। আমরা যে দ্বিপাক্ষিক প্রক্রিয়া শুরু করেছিলাম সরকারিভাবে, যদিও সেটা নিয়ে আমরা অনেকে সমালোচনা করেছি যে আসলেই সেটা কাজ হবে কিনা, সেটা বাংলাদেশের সদিচ্ছার অভাব আছে সেই জন্য না, মিয়ানমার অর্থাৎ এই দুটি পক্ষের মধ্যে মিয়ানমারের সদিচ্ছার অভাব আছে বলেই আমাদের মনে হয়েছে, যে কারণে আমরা দু একটা পদক্ষেপ দেখেছি যে চেষ্টা হয়েছে, কিন্তু তারপরে সেটা কার্যকরী হয়নি। তো সব মিলিয়ে যদি আমরা চিন্তা করি,
জটিল যত সময় যাচ্ছে তত জটিল থেকে জটিলতর হবে। এবং আজকের যে আলোচনা আপনারা এনেছেন নিরাপত্তার ব্যাপারে, এখন আমি তো আসলে নিরাপত্তা বিশ্লেষক না, আমি সামগ্রিকভাবে বিশ্লেষণ করতে পারি। তবে এখানে অবশ্যই নিরাপত্তা বিশ্লেষক হিসেবে যারা কথা বলতে পারেন তাদের আছেন, তাহের ভাইয়ের মতো আমিও তাদের কাছে শুনতে চাইবো। তবে একজন সামগ্রিক পর্যবেক্ষক হিসেবে যদি আমি বলি, মহিবুল্লাহর ঘটনার আগেও কিন্তু আমরা এই সন্ত্রাসী গোষ্ঠী যদি বলি বা সশস্ত্র গোষ্ঠী যদি বলি, এদের ভূমিকাগুলো আমরা দেখেছি গত বছর থেকেই কিন্তু হয়েছে। এবং বিশেষ করে আমরা যদি বলি করোনাকালীন সময়ে আন্তর্জাতিক সংস্থা, দেশীয় সংস্থা এবং সরকারের কিছু কিছু বাধ্যবাধকতা ছিল যে একদম যেটুকু না করলেই না ক্যাম্পের কাজের ক্ষেত্রে সেটুকু করা, কিন্তু সামগ্রিকভাবে কার্যক্রম স্তীমিত ছিল। অর্থাৎ আমরা দেখেছি যে সেখানে কর্মকর্তারা যারা মাঠ পর্যায়ে কাজ করেন তাদেরকেও গুটিয়ে নিয়ে আসা হয়েছে করোনার কথা চিন্তা করেই। কারণ ক্যাম্পে অবশ্যই এটা একটা জরুরি বিষয় ছিল যে ক্যাম্পে যেন বা ক্যাম্প এলাকার আশেপাশে যেন করোনা না ছড়ায়। এবং সেখানে আমরা অবশ্যই সরকারের একটা বড় ভূমিকা দেখেছি এবং আন্তর্জাতিক সংস্থাগুলো যে আমরা সেটা নিয়ন্ত্রণে রাখা গেছে। এই সুযোগেই কিন্তু আমরা দেখছি গত বছর থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে। এখানে যারা আছেন তারা আরো ভালো বলবেন। আমি ঢাকায় অবস্থান করি, কিন্তু কক্সবাজারের অনেক খবরাখবর নিয়মিত পাই। সেখান থেকে আমরা এটাও শুনেছি যে এবছরের শুরুর দিকে যে অগ্নিকাণ্ডগুলো ঘটেছে তার সবগুলো একেবারে অ্যাক্সিডেন্টাল নয়, কোনোটি হয়তো ইচ্ছাকৃত ভাবেও করা হয়েছে ওই আধিপত্য বিস্তারের ক্ষেত্রে। কাজে আমরা বলতে পারি যে এই যে নিরাপত্তার ঝুঁকির জায়গাটি তৈরি হচ্ছে বিশেষ কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর মাধ্যমে, তা গত 1 মাসের কথা নয়, 2 মাসের কথা নয়, আরো একটু লম্বা সময়। তো সেই ক্ষেত্রে এটা যেটা বলছিলাম যে নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু তারপরেও আমি বলবো যে এখানে অবশ্যই এপিবিএন আছেন এবং বিজিবি সহ অন্যান্য আমাদের যে সশস্ত্র বাহিনীরা রয়েছে তাদের একটা বড় ভূমিকা আছে, কিন্তু হয়তো সেটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সেক্ষেত্রে আমি একটু আমার প্রশ্ন যে আসলে আমাদের গোয়েন্দা বিভাগের তৎপরতাটা কতটা সুনির্দিষ্ট। তাহির ভাই যেটা বলছিলেন যে সাধারণ রোহিঙ্গারাও কিন্তু এই ব্যাপারটায় বিপর্যস্ত। আমরা যদি সশস্ত্র গোষ্ঠীর মানুষজনের কথা ধরি, কেউ বলেন কয়েকশো, কেউ বলতে পারেন 1000, না হয় 2000ও হতে পারে। তো 8-10 লাখের মধ্যে 1-2 হাজার লোকের উপরে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা, তারা যদি সশস্ত্রভাবে ক্যাম্পে অবস্থান করেন, কোথায় অবস্থান করেন, রাতের বেলা কোথায় থাকেন, তারা যদি জঙ্গলে থাকেন কোন জঙ্গলে থাকেন, এইটুকু অন্তত তথ্য সংগ্রহ করার মতো, সেটা তথ্য প্রযুক্তি দিয়েই হোক অথবা গোয়েন্দা কর্মকর্তা দিয়েই হোক, সেটুকু তথ্য নিশ্চয়ই আমরা সংগ্রহ করতে পারি। এবং যেটা আপনি বলছিলেন যে এদের কেউ কেউ কি মিয়ানমারেও তাদের যাতায়াত আছে কিনা, এই অস্ত্রগুলো আসলে দেশের ভেতরেই ঘোরাফেরা করছে কিনা নাকি এগুলো বাইরে থেকে আসছে, এই ব্যাপারটা নিয়ন্ত্রণ করতে গেলে কিন্তু সবচেয়ে বড় ভূমিকা থাকতে হবে আইন শৃঙ্খলা বাহিনীর এবং গোয়েন্দা সংস্থার। এখানে আন্তর্জাতিক সংস্থা বলেন, এখানে অনেক চক্রান্ত থাকবে, কিন্তু তারা নিয়ন্ত্রণে আনতে পারবে না। যারা আমরা যদি বলি যে যারা ভালো চান, রোহিঙ্গারা নিজেরাও আনতে পারবে না। তো সেই ক্ষেত্রে আমরা আশা করব যে এখানে ফরেন পলিসি তো একটা জায়গা থাকবেই, এটা কিভাবে ত্বরান্বিত হয়, কিন্তু ত্বরান্বিত তো হচ্ছে না, এটা সময় লাগবে। আমরা এখনো বলতে পারবো না যে এই বছর বা আগামী বছর বা আগামী 2-3 বছরের মধ্যে এই প্রত্যাবাসন শুরু হবে, রাজনৈতিকভাবে যদি কোনো রকম ভাবে সমাধান না হয়। যত সময় যাচ্ছে নিরাপত্তার ঝুঁকি যেটা বাড়বে, যেটা আপনারা হয়তো সবাই সেটা একই কথাই বলবেন, তো আমি বলবো যে এই নিরাপত্তার ঝুঁকি কমানোর জন্য ক্যাম্পের ভেতরেই আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতা অথবা নতুন কোনো কৌশল অবলম্বন করতে হবে। হয়তো আমাদের জনসংখ্যা বৃদ্ধি করতে হবে আইন শৃঙ্খলা বাহিনী বা গোয়েন্দার তা না, নতুন কোনো কৌশল অবলম্বন করতে হবে যাতে করে এই সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রত্যেকটা গতিবিধি জানা যায় এবং তা নিয়ন্ত্রণ করার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া যায়। আমরা দেখেছি যে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে, কিন্তু তাহের ভাই যেটা বললেন আমরাও জানি যে অনেক সময় তারা বিভিন্ন ফাঁক ফকর দিয়ে বেরিয়ে যেতে পারে। সন্ধ্যার পরে আমরা দেখি যে এদের তৎপরতাগুলো বেশি হয়, ভোর রাত পর্যন্ত। সার্ভেলেন্স চৌকিগুলো করা হয়েছে, কিন্তু সেগুলোতে হয়তো এখন পর্যন্ত লোক বসানো সম্ভব হয়নি। সিসিটিভির কথা আমরা শুনেছি, সেটাও হয়তো সবসময় কাজে লাগবে বা কাজে দেবে তা না। কিন্তু এই জন্য কি করা দরকার হয়তো নিরাপত্তা বিশ্লেষকরা আরো ভালো বলতে পারবেন। আমি আবারও বলছি, এখানে নিরাপত্তা বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার তৎপরতা সবচেয়ে বেশি হতে হবে এই জায়গাকে নিয়ন্ত্রণ করতে হবে। ধন্যবাদ জনাব আসিফ মুনির, আপনার বিশ্লেষণ শুনলাম আমরা। আসলে আমাদের গোয়েন্দা নজরদারি অনেক বেশি বাড়াতে হবে এবং কোন অবস্থাতে এটা রোহিঙ্গাদের যে কিছু বিচ্ছিন্ন জনগোষ্ঠী যারা খুবই সীমিত, হয়তো 8-10 লাখ রোহিঙ্গার বসতির মধ্যে হয়তো
হাজার হাজার অথবা এর বেশি কিছু হতে পারে। আমরা যদি কঠোরভাবে এটা নিয়ন্ত্রণ করি এবং গোয়েন্দা নজরদারি অনেক বেশি বাড়িয়ে দিই এবং আমরা যদি নতুন কৌশল অবলম্বন করি যাতে তাদেরকে নির্মূল করা যায়, তাহলে আমরা মনে হয় এর মাধ্যমে কিছুটা হলো সুফল পেতে পারি। ধন্যবাদ আসিফ মুনির, আমরা পরবর্তীতে আপনার কাছে আবার আসবো। নিরাপত্তা বিশ্লেষক এবং মিয়ানমারের বাংলাদেশ দূতাবাসের সাবেক মিশন প্রধান অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলামের কাছে আসছি এবার। আপনি বাংলাদেশ এবং মিয়ানমার দুই দেশের কূটনীতিক অঙ্গনকে খুব কাছ থেকে দেখেছেন, কাজ করেছেন। রোহিঙ্গা শিবিরের সাম্প্রতিক অস্থিতিশীলতা, মুহিবুল্লাহ হত্যাকাণ্ড কিংবা এর পরের 6 রোহিঙ্গা হত্যার মতো অপরাধগুলোতে মিয়ানমার সরকারের হাত থাকতে পারে বলে কেউ কেউ মনে করছেন। এ ব্যাপারে আপনার অভিমত কি? ধন্যবাদ। আমি শুরুতেই জনাব আবু তাহের ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। উনি সাংবাদিকতার বিশ্লেষণমূলক দৃষ্টিভঙ্গি থেকে উনি কিছু জিনিস তুলে এনেছেন। সেখানে অলরেডি উনি আমাদের হি হ্যাজ গিভেন আস হিন্টস যে এখানে একটা অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড চলছে বলে ওনার বিশ্বাস, এবং সেটাকে আমি কিছুটা সাবস্ক্রাইব করব। ঘটনাটা হচ্ছে এরকম, আমি এটা সবসময় বলি, আমাদের মনে রাখতে হবে 2017 সালের 25শে অগাস্ট আমাদের দেশে অর্থাৎ বাংলাদেশে রোহিঙ্গা ইনফ্লাক্স শুরু হয়, রোহিঙ্গাদের অনুপ্রবেশ শুরু হয়। ওই সালেরই 2017 সালের 24শে অগাস্ট ন্যাপিডো মিয়ানমারের রাজধানী ন্যাপিডোতে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একজন কূটনীতিক আমি বলবো এবং জাতিসংঘের মহাসচিব জনাব কফি আনান এই রোহিঙ্গা সমস্যা অর্থাৎ আরাকানের সমস্যা নিয়ে একটা রিপোর্ট অং সান সুকির কাছে উনি উপস্থাপন করেছিলেন ওই 24শে অগাস্ট 2017 সালের। তো সেই রিপোর্টে কি আছে তখনও বিশ্বের কোনো মানুষ বা সাধারণ মানুষের সেটা জানার কথা নয়। ইভেন কি রোহিঙ্গারা তো কিছুই জানতো না, আরাকানের মানুষও কিছু জানতো না। এখন কিন্তু আমরা যেহেতু জানি রিপোর্টটা সম্বন্ধে, এই কফি আনান কমিশন রিপোর্টটা আমরা জানি, আমার কাছে নয় শুধু, তাবৎ বিশ্বের তাবৎ যে কূটনীতিকরা আছেন বা কনসার্ন রোহিঙ্গা সমস্যা নিয়ে যারা আছেন তারা বলতে এটা অবশ্যই স্বীকার করবেন, আসিফ মুনির ভাই এখানে আছেন, উনি আরো বেশি করে এটা স্বীকার করবেন যে এই কফি আনান কমিশন রিপোর্ট রোহিঙ্গাদের জন্য একটা সবচাইতে সর্বোত্তম একটা পথরেখা কফি আনান সৃষ্টি করে গেছেন। কিন্তু সেই রিপোর্টটা আলোর মুখ দেখে নাই 24শে অগাস্ট মাত্র হস্তান্তর করা হলো অং সান সুকির কাছে। সেই রাতেই আরশার নাম দিয়ে আপনার, আমি ঘটনাটা এই জন্য বলছি বিকজ আমি বলেছিলাম যে তাহের সাহেবের এখানে আমি সাবস্ক্রাইব করব। সেই রাতেই বলা হলো যে মিয়ানমার সেনাবাহিনীর বেশ কিছু ক্যাম্পে আরশা আক্রমণ পরিচালনা করেছে। সেই অজুহাতে তারপর দিনেই মনে রাখতে হবে 25শে অগাস্ট অপারেশন ক্লিনস শুরু করলো মিয়ানমার সেনাবাহিনী, অর্থাৎ রোহিঙ্গাদের বিতাড়ন, বাড়িঘর ধ্বংস করা, জ্বালানো পোড়ানো, হত্যা, ধর্ষণ, এগুলি সব শুরু হলো এবং দলে দলে রোহিঙ্গারা আমাদের দেশে আসা শুরু করলো। আপনি যদি এখন বিচার বিশ্লেষণ করেন একজন জাস্ট রেশনাল হিউম্যান বিইং হিসাবে, যে 24 তারিখে কফি আনান কমিশন রিপোর্ট দিল, 24 তারিখ রাত্রেই আক্রমণের ঘটনা ঘটলো, 25 তারিখে এই একটা অপারেশন শুরু হলো। তার মানে হচ্ছে সেখানে এই যে আমরা বলি যে একটা সামরিক বাহিনীকে প্রস্তুত করা, তাকে ফরওয়ার্ড লোকেশনে নিয়ে আসা এবং একটা আক্রমণ অভিযান পরিচালনা করা, সেটা সাধারণ মানুষ হোক বা সেটা অন্য একটা প্রতিপক্ষ যুদ্ধাস্ত্র নিয়ে একটা সেনাবাহিনীর বিরুদ্ধে হোক, প্রস্তুতি কিন্তু অলমোস্ট একই। তো সেই প্রস্তুতি নিয়েই তারা ছিল। তার মানে হচ্ছে আপনি যদি এখানে একটা অ্যাপ্রিসিয়েশন করেন, এটা যদি রেশনালি বিচার বিশ্লেষণ করেন, তাহলে একটা এখানে কোরিলেশনশিপ আপনি খুঁজে পাবেন। এবং খুব সুন্দরভাবেই তাহের ভাই এটাও বলেছেন যে তারা এখানে রোহিঙ্গাদের অত্যন্ত সুপরিকল্পিত হিসেবে প্রেরণ করেছেন এবং রোহিঙ্গারা যেন প্রত্যাবাসিত হতে না পারে সেটার জন্য তারা যা যা করার সেই সব জিনিসগুলো তারা করবেন।
এখন বর্তমানে যে ক্যাম্পে যেসব কাণ্ডকীর্তিগুলো আসছে পত্রপত্রিকায় বা আমরা দেখছি, মহিবুল্লাহর হত্যাকাণ্ড, গত 21 তারিখের হত্যাকাণ্ড, বা ক্যাম্পের মধ্যে কিছুটা বিশৃঙ্খল, তবে এখানে ঢালাওভাবে আমি একটা জিনিস একদম আমি সবাইকে অনুরোধ করব, এটা আমাদের বুদ্ধিজীবী শ্রেণী, আমাদের সাংবাদিক শ্রেণী, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে, আমরা এমন, অর্থাৎ বাংলাদেশের মাটিতে এমন কোনো কথা বলার সুযোগ নেই যেটা মিয়ানমার আন্তর্জাতিক অঙ্গনে তার ঢাল হিসেবে ব্যবহার করবে। এই যে আমরা বারবার বলছি রোহিঙ্গাদের এককভাবে ঢালাওভাবে বলছি, আমরা আমাদের বলতে হবে এই কথাটা, অর্থাৎ বাংলাদেশের পক্ষ থেকে যে সন্ত্রাসী কর্মকাণ্ড যারা পরিচালনা করছে তারা সেখান থেকে অনুপ্রাণিত হচ্ছে, তারা সেখান থেকে সমর্থন পাচ্ছে, তারা সেখান থেকে অর্থ অস্ত্র যাই হোক সেটা সমর্থন পাচ্ছে এবং আশ্রয় পাচ্ছে, প্রশ্রয় পাচ্ছে। অন্যথায় তাদের এখন আসবে, তারা এখন মিয়ানমার সেনাবাহিনী দে আর ভেরি স্মার্ট, তারা বলতে চাইবে এখন এই যে আরশা করে আমাদের দেশে, গত 3 দিন আগেও আমি ঢাকার একটা পত্রিকার একদম হেডিং, রোহিঙ্গা শিবিরে অস্ত্রের পাহাড়, তার মানে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো কিছু করছে না, আমাদের গোয়েন্দা সংস্থা কিছু করছে না, আমাদের ওখানে যারা যারা দায়িত্ব পাচ্ছে, এই যে আমাদের ট্রিপল-সি আছে, সবাই যেন এগুলি দেখে আছেন, আর খালি তারা অস্ত্রের পাহাড়ের উপরে বসে ওখানে হেলে দুলে যা খুশি করে যাচ্ছেন। ঘটনা কিন্তু সেরকম নয়। সেই প্রেক্ষাপটে আমাদের অত্যন্ত সাবধানতার সাথে বিষয়টা আলোচনা করতে হবে যারা আলোচক আছে, সেটা হচ্ছে যেন এমন কোনো অস্ত্র আমরা মিয়ানমারের হাতে, সেনাবাহিনীর হাতে তুলে না দিই, তারা বলবে এই যে দেখুন এই ঘটনা, আমরা যা বলেছি, আমরা যে অভিযান পরিচালনা করেছি সে অভিযানের সমর্থন এখন বাংলাদেশও করছে, যে এরা সন্ত্রাসী দল, এদের কাছে অস্ত্র আছে, আরশার এই আছে, ও আছে। আরশা কি? হোয়াট ইজ আরশা? এটা তো কোনো অস্তিত্বহীন, এটা একটা নামকে এই যে তাহের ভাই যেটা বললেন, এইটাকে একটা প্রতি গোয়েন্দা সংস্থা বিদেশের প্রতিস্থাপিত করার জন্য, প্রতিষ্ঠিত করে প্রমাণ দেওয়ার জন্য ভবিষ্যতে যে আরশা আমাদের আক্রমণ করেছিল, সেটাও আমরা অপারেশন ক্লিনস করেছিলাম। আমরা নিজেদেরকে ডিফেন্স করার জন্য ডিফেন্সিভ পজিশনে থেকেই আমরা আরশার বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে রোহিঙ্গাদেরকে বিতাড়ন করতে হয়েছে। সুতরাং আরশা বলে কোনো জিনিস যে আমাদের দেশে আছে এটা কিন্তু আমি বিশ্বাস করি না। এই নামটা কিন্তু প্রতি গোয়েন্দা সংস্থা নামক জিনিস প্রতিষ্ঠিত করার জন্য তারা মরিয়া হয়ে আছে, এবং এখানেই জনাব আবু তাহের খুব ক্লিয়ারলি বলেছেন যে এখানে তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করা হচ্ছে, যেন এইটা বারবার বলা হয় যেন এটা আরশা আরশা আরশা। আরশা কি? তাহলে কি আমাদের এখানে যারা গোয়েন্দা, হ্যাঁ বলতে হবে আমাদেরকে, আমাদের গোয়েন্দা সংস্থার কার্যক্রম লোকবল বাড়ানো নয়, কার্যকরীভাবে সেটাকে অবলোকনে রাখা, মনিটর করা, সার্ভেলেন্সে রাখা। আমার ওখানে অনেক লোক আছে, সেই লোক যেন তার দায়িত্বটা সঠিকভাবে পালন করে, সে যেন তাকে একটা ইফেক্টিভ সেখানে তার নেটওয়ার্ক গড়ে তোলে। তাহলে নেটওয়ার্ক যদি থাকে, এই 11 লক্ষ মানুষ এটা বিশাল এলাকা নয়, সেখানে যদি যথার্থভাবে নেটওয়ার্কটা প্রতিষ্ঠিত হয়, তাহলে আমরা যে আশঙ্কাটা প্রকাশ করছি, বা আমরা একটু আগে আসিফ মনির ভাই যেটা বললেন, তাহের ভাই যেটা বললেন, যে এখানে তথ্যপাত্রগুলি যদি আমরা সঠিকভাবে পাই, তাহলে আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী, যারা ওভার্ট, এখানে 2টা পোর্শন থাকবে, একটা হচ্ছে ওভার্ট অ্যান্ড কোভার্ট। ওভার্টদের এখানে কিন্তু খুব বেশি ভূমিকার থেকেও কোভার্ট যারা আছে তাদের ভূমিকাটা এখানে মুখ্য। তারা যদি সেটা যথার্থভাবে তার গোয়েন্দা তথ্যটা সংগ্রহ করে, যারা অপারেশনে, যে আমাদের কমান্ডিং অফিসার সাহেব এখানে আছেন, উনার হাতে দেয়, উনি তাহলে ওনার অপারেশনটা অনেক সোজা হয়ে যায়। সেজন্য আমাদেরকে কোভার্ট যে অপারেশনটা আছে, নেটওয়ার্কটা আছে, সেটার দিকে বেশি করে কার্যকরীভাবে যেন সেটা কাজ করে, আমাদের কর্তৃপক্ষকে সেদিকে নজর দিতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ জনাব এমদাদুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য। আসলে আরসা অথবা অন্য যেগুলা কথা মায়ানমার বলছে, সেগুলাই একটা বিদেশি মদতপুষ্ট শক্তি আমাদের দিক দিয়ে বলাতে চাচ্ছে। এসব আসলে তাদের এই দূরভিসন্ধি যাতে বাস্তবায়ন হয়, তো আমাদেরকে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে, এবং তাদের মনোভাব বুঝেই আমাদের গোয়েন্দা নজরদারি বাড়িয়ে, আমাদের গোয়েন্দাদের আরো বেশি সক্ষম করে, আরো কৌশলী করে, যাতে আমরা এই সংকট থেকে উত্তরণ ঘটাতে পারি। যে সন্ত্রাসী জনগোষ্ঠী, তারা আরশা কিংবা অন্য কিছু না, তারা সন্ত্রাসী,
এসে সন্ত্রাসীদের আমাদের নির্মূল করতে হবে। ধন্যবাদ। আমরা আবার আপনার কাছে আসবো জনাব এমদাদুল ইসলাম। আমরা এখন যাচ্ছি রোহিঙ্গা শিবিরে দায়িত্বরত 14 আর্ম পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হকের কাছে। জনাব নাইমুল হক, রাত নামলে রোহিঙ্গা শিবিরে প্রত্যাবাসন বিরোধী সহ অপরাধীদের তৎপরতা বাড়ে বলে অনেক সময় খবর পাওয়া যায়। মুহিবুল্লাহ হত্যা কিংবা 6 রোহিঙ্গা ছাত্র শিক্ষক হত্যার ঘটনাগুলো রাতেই ঘটেছে। রাতে কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা কিছুটা কমে যায়? অপরাধ নিয়ন্ত্রণে বাধাগুলো কোথায়? জনাব মাইনুল হক। জি, আমি আজকের এই সাতকাহনে যারা যারা যুক্ত আছেন, আমি সবাইকে আমার ব্যাটালিয়নের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। খুব চমৎকার বলেছেন। আমি এতক্ষণ শুনছিলাম যে আজকে যে আলোচনাটি হচ্ছে তা আমার মনে হচ্ছে আসলে এই ধরনের আলোচনা যদি আমাদের প্রতিটি টিভিতে হতো বা সবগুলো টক শোতে হতো, তাহলে মনে হয় আমরা এই আরসা পলিসি থেকে আমরা বের হয়ে আসতে পারতাম। কারণ ইতিপূর্বে আমি যতগুলা টক শোতে গিয়েছি বা আমি কথা বলেছি, সব জায়গাতে এই পলিসিটি নিয়ে কিন্তু কথা বলা হয়। সর্বপ্রথমে আরসা নিয়ে আমাকে প্রশ্ন করা হয়। আজকে যে আমাদের মেজর এমদাদ সাহেব খুব চমৎকারভাবে কিন্তু কথা বললেন। ওনার সাথে আমি আগেও একটা টক শোতে দেখেছি ওনাকে, উনি কিন্তু আসলে এই স্ট্যান্ড নিয়ে কিন্তু সবসময় কথা বলেন। তো এই জিনিসগুলো যদি আমরা আসলে বুঝতে পারি যে কোনটা আমার রিপেট্রেশন নীতিকে ক্ষতিগ্রস্ত করবে, এইটা আমরা যতক্ষণ পর্যন্ত বুঝতে না পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই রোহিঙ্গা সংকটের উত্তরণ কিন্তু হবে না। কারণ আমরা শুধুমাত্র নিউজের জন্য বা কথা বলার জন্য যদি আমরা এমন কোনো কথা বলে ফেলি যেটা আমার দেশের বিপক্ষে যাচ্ছে, এই রোহিঙ্গা জাতিকে আমরা তাদের দেশে ফেরানোর বিপক্ষে যদি যায়, তাহলে কিন্তু আসলে সেটা আমাদের জন্য খুব দুর্ভাগ্যজনক হবে। যেটা আমি শুনছিলাম আপনাদের কাছে, আপনারা সবাই ইতিমধ্যে জানেন। আসলে ইদানিং আমি বলবো যে আমি এই রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্ব নিয়েছি গত এপ্রিল মাস থেকে। এপ্রিল মাসের পর থেকে আমি আসলে এখানে রোহিঙ্গা নিয়ে প্রথমে কাজ করলাম। তো এখানে আসলে অনেকগুলো সমস্যা কিন্তু আমাদের আছে, অনেকগুলো সমস্যা আছে, অনেক চ্যালেঞ্জ নিয়ে কিন্তু আমাদের এখানে কাজ করতে হয়। এখানে আমাদের যে সর্বপ্রথম যে চ্যালেঞ্জ তা হচ্ছে কিন্তু ভৌগোলিক পরিবেশ। যে আসলে আইন শৃঙ্খলা বাহিনী তার কাজ করার জন্য কিন্তু তাকে একটা পরিবেশ লাগবে। অর্থাৎ আমি যে একটা অভিযান চালাবো তার জন্য আমার একটি গাড়ির প্রয়োজন এবং আমার কিছু ফোর্সের প্রয়োজন এবং আমার ফোর্সের নিরাপত্তার জন্য সবকিছু প্রয়োজন। পাশাপাশি যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমার একটি গাইডলাইন, অর্থাৎ একটা রাস্তা কিন্তু আমার প্রয়োজন হবে সবার আগে। কারণ আমি যদি সেই রাস্তাটি আমার না থাকে আর সবকিছুই যদি আমার থাকে, তাহলে কিন্তু আমি আমার গন্তব্যস্থলে কখনই পৌঁছাতে পারবো না। তো রোহিঙ্গা ক্যাম্প এমন একটি এলাকা, আপনারা যারা এখানে এসেছেন, যারা গিয়েছেন, যারা এখানে গিয়েছেন, তারা সবাই জানেন যে এখানে কিন্তু আসলে সবচেয়ে বড় সমস্যা কিন্তু আমাদের রাস্তাঘাট। এটাকে অল্প জায়গায় প্রচুর রোহিঙ্গার বসবাস, পাহাড়ি এলাকা, একটি রাস্তা এখানে আছে, কিন্তু রাস্তার নিচে নিচে যেইভাবে আপনার শেল্টার গুলো তৈরি করা হয়েছে এবং যেখানে ব্লক ভিত্তিক তাদেরকে রাখা হয়েছে, সেখানে কিন্তু আসলে আমরা ইচ্ছা করলে কিন্তু আমরা সবাই সেখানে পৌঁছাতে পারি না। রাত্রিবেলা যে আমরা অভিযানগুলো দিয়ে থাকি, এখানে মরকজ পাহাড় থেকে শুরু করে অনেক বড় বড় পাহাড় কিন্তু এখানে আছে, ওইসব জায়গায় কিন্তু আসলে আমাদের সহজে চলাচল করা আমাদের পক্ষে সম্ভবপর হয় না। এই বিষয়গুলো কিন্তু আমরা আমাদের উপরে জানিয়েছি যে আসলে রোহিঙ্গা ক্যাম্পটিকে নিয়ে আমাদের আরো পরিকল্পনা করতে হবে। আপনারা সবাই ইতিমধ্যে জানেন যে আসলে খুব সহসাই কিন্তু আমরা তাদেরকে মায়ানমারে পাঠাতে পারবো বলে আমারও মনে হয় না। এটার জন্য আমাদের আরো কিছু সময় লাগবে। বাট এই সময়টাতে কিন্তু আমাদেরকে ক্যাম্পটিকে পুরো সাজিয়ে তুলতে হবে। আমরা কথা বলেছি রাস্তাঘাট নিয়ে, যেখানে রাস্তাঘাটগুলোকে আরো পরিকল্পিতভাবে করতে হবে। অর্থাৎ রোহিঙ্গারা যেখানে যেখানে থাকে সেখানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যেন আমরা চলে যেতে পারি, সেই ব্যবস্থাটা সর্বপ্রথম আমাদের লাগবে। আমরা যদি সেখানে পৌঁছাতে না পারি, তাহলে কিন্তু আমি আইন প্রয়োগ করতে পারবো না, আমাকে একটু পিছপা হতে হবে। দ্বিতীয় ক্ষেত্রে এখানে আমাদের চ্যালেঞ্জ আছে সেটা হচ্ছে, আমি বলেছি যে অল্প জায়গায় প্রচুর পরিমাণ লোক এখানে থাকে, ওদের ল্যাঙ্গুয়েজে কিন্তু আমাদের জন্য একটি বড় বাধা এখানে। কারণ আমরা যখনই কোনো কথা বলি ওদের কিন্তু উত্তর একটি হয়, নো জানি নো দেখি। অর্থাৎ ওরা আমাদের কথা বুঝতে পারলো, কিন্তু ওদের ভাবসাবটা এইরকম যে ওরা আসলে বাংলা বুঝতে পারে না। আপনারা সবাই জানেন আমরা যখন জিজ্ঞাসাবাদ করতে থাকি তখন ওদের উত্তর ওইটাই থেকে, নো জানি নো দেখি। আমাদের এখানে একটি নেটওয়ার্ক আছে, আপনারা জানেন যে বাংলা নেটওয়ার্কের পাশাপাশি কিন্তু আপনার মায়ানমারের নেটওয়ার্ক এখানে কাজ করে। আমরা যখন
কিছু পলিসি নিয়ে কাজ করি, বড় বড় বিষয় নিয়ে আমরা যখন কাজ করি তখন কিন্তু আমরা একটা পর্যায়ে যাবার পর আমরা আর এগোতে পারি না। কারণ আমার নেটওয়ার্ক ইউজ করে ওরা যে অপরাধগুলো করতো এগুলো কিন্তু আমাদের জন্য খুব সহজ, আমরা কিন্তু তাদের কাছে পৌঁছে যেতে পারি। কিন্তু যখন দেখা যাচ্ছে যে ওরা ওদের পার্শ্ববর্তী দেশ মায়ানমারের নেটওয়ার্ক এখানে ইউজ করে ওরা কিছু অপরাধ করে, আমরা কিন্তু আর পৌঁছাতে পারি না। এই সীমাবদ্ধতাগুলো কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে এগুলো আমরা অবশ্যই আমরা জানিয়েছি এবং এটা নিয়ে সরকারের উচ্চ পর্যায় থেকে কিন্তু কাজ চলছে এবং খুব শীঘ্রই কিন্তু এগুলা ঠিক হয়ে যাবে বলে আমার বিশ্বাস। এবং এইগুলো ঠিক হয়ে গেলে রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি আরো ভালো হবে। রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি কিন্তু এই 1 মাস আগে যদি আপনারা দেখেন তাহলে কিন্তু সবাই কিন্তু আমার সাথে একটা কথা বলবেন যে না, ক্যাম্পের পরিস্থিতি কিন্তু অনেক ভালো ছিল আগের তুলনায়, আমরা সবকিছু নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছিলাম। মহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর থেকে কিন্তু একটু করে পট পরিবর্তন হয়ে যায়, যে বিশেষ করে মহিবুল্লাহ উনি একটু আপনারা জানেন যে জনপ্রিয় ছিলেন, উনি রিপ্যাট্রিয়েশন নিয়ে উনি কাজ করতেন। তাছাড়া মায়ানমারে যখন উনি ছিলেন তখন মায়ানমার সে জান্তা সরকার যখন রোহিঙ্গাদের উপর অত্যাচার করে তার বেশ কিছু এক্সক্লুসিভ ভিডিও এবং তথ্য প্রমাণাদি কিন্তু তার কাছে ছিল। এবং বর্তমানে বিশ্বের বিভিন্ন জায়গায় ইন্টারন্যাশনাল অর্থাৎ আইসিসিতে কিন্তু এটা নিয়ে বিচার চলছে আপনারা জানেন, এবং ওই সমস্ত জায়গায় কিন্তু সেগুলা প্রডিউস করতো সে ওখানে। তো তার হত্যাকাণ্ডের পিছনে কিন্তু অনেকগুলা কারণে কিন্তু এখানে চলে আসে। প্রথমত হচ্ছে রিপ্যাট্রিয়েশন নিয়ে একটা কাজ, যে সে যেহেতু রিপ্যাট্রিয়েশন এখানে কাজ করত তার কাছে বেশ কিছু তথ্য প্রমাণাদি ছিল। তারপর যেটা এখানে আধিপত্য, লিডারশিপ, এখানে দেখা যাচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে মহিবুল্লাহ একটি ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল এখানে। তো তার পাশাপাশি আরো যারা ছিল তারাও কিন্তু মনে মনে তাকে অনেকবারই নাকি বলেছে যে তুমি আমাদের সাথে যোগ দাও বা আমাদের সাথে কাজ করো, তিনি সেটি করেননি। ইভেন তিনি এতটাই নিশ্চিন্ত ছিলেন যে তিনি কখনো আইন শৃঙ্খলা বাহিনীকে কিন্তু উনি কোনো ধরনের কথা বলেননি যে তার জীবনের নিরাপত্তার কোনো হুমকি আছে বা তেমন কিছু আছে। তারপরও আমরা তার লিডারশিপের কথা চিন্তা করে আমরা তাকে নিরাপত্তা দিয়ে যাচ্ছিলাম। ইভেন ঘটনা ঘটার আগেও কিন্তু 1 ঘন্টা আগেও কিন্তু তার সাথে আমাদের পুলিশ দেখা করে গিয়েছে। তিনি নামাজ পড়ে এসেছেন, নামাজ পড়ে এসে তিনি তার শেল্টারে চলে গিয়েছেন, তার কিন্তু তখন অফিসে আসার কথা না। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য ছিল উনি ওনার বাসায় আছেন, কিন্তু আমরা পরবর্তীতে আমরা যখন একজন আসামিকে ধরেছি আপনারা জানেন, এবং সে 164 ধারায় জবানবন্দি প্রদান করেছে, এবং তার কাছ থেকে কিন্তু আমরা তথ্যগুলো পেয়েছি যে তিনি শেল্টারে চলে যাবার পরও তাকে মিথ্যা তথ্য দিয়ে শেল্টার থেকে তাকে বের করে আনা হয়েছে, তার অফিস রুমে তাকে আনা হয়েছে মিথ্যা তথ্য দিয়ে, এবং ওইখানে কিন্তু ঘটনাটি ঘটে। আসলে ওইটা একটা পরিকল্পিত ছিল, না উনি নিজেও কিন্তু বুঝতে পারেননি। তো এটা নিয়ে আসলে যাক, আমরা আমাদের আর্ম পুলিশ ব্যাটালিয়ন আমরা শুরু থেকে এটা নিয়ে আমরা কাজ শুরু করে দিয়েছি, এবং ইতিমধ্যে কিন্তু আমরা 9 জন আসামি গ্রেফতার করেছি, এবং তার ভিতরে 2 জন 164 ধারায় কিন্তু জবানবন্দি প্রদান করেছি। পাশাপাশি আরেকটি ঘটনা যেটা ঘটলো 22 তারিখ রাতে, যেটি হলো যে 6 মার্ডার যেটি হলো 18 নম্বর ক্যাম্পে, আসলে ওইটাও কিন্তু ওই আধিপত্য নিয়েই কিন্তু একটা সমস্যা, যে আসলে এখানে যে মাদ্রাসাটির কথা বলা হচ্ছে ওইটা আসলে কে নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ রোহিঙ্গারা নিজেরাই, একটা পক্ষ বলছে এখানে ওরা কি করে, ওরা বিভিন্ন মসজিদ মাদ্রাসাগুলো ওরা ব্যবহার করে বর্তমানে, ওদের বিভিন্ন ধরনের মিটিং মিছিল বিভিন্ন ধরনের, যেহেতু আমরা বাইরে তাদেরকে অ্যালাউ করি না, তো আসলে মসজিদ মাদ্রাসাগুলো হচ্ছে তাদের বর্তমানে একটি প্রধান বিভিন্নভাবে আলাপ আলোচনা বা মিটিং মিছিল করার একটা জায়গা। তো ওই ধরনেরই একটা ঘটনা কিন্তু আসলে ওইটা নিয়েই কিন্তু পরবর্তীতে ঘটনাটি ঘটে, এবং ঘটনাটি কারা ঘটিয়েছেন আমরা সব তথ্য পেয়ে গিয়েছি। ইতিমধ্যে আমরা 14 জনকে গ্রেফতারও করেছি, এবং খুব শীঘ্রই কিন্তু আমরা বাকিদেরকে কিন্তু আমরা গ্রেফতার করতে পারবো ইনশাল্লাহ। এখানে আমাদের পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের সমস্যা হবে না। অনেকেই একটা প্রশ্ন করেন যে রোহিঙ্গা ক্যাম্পে দিনের বেলা আইন শৃঙ্খলা বাহিনী থাকে, রাতের বেলা কেউ থাকে না। দিনের বেলা থেকে রাতের বেলা আইন শৃঙ্খলা বাহিনী আরো বেশি তৎপর থাকে। রাতের বেলা এখানে আর্ম পুলিশ ব্যাটালিয়ন কাজ করে, রাতের বেলা এখানে জেলা পুলিশ কাজ করে, রাতের বেলা এখানে র্যাব কাজ করে, এখানে আনসার বাহিনী আছে এখানে, পাশাপাশি রাতের বেলা কিন্তু সেনাবাহিনীর একটি যৌথ টহলও কিন্তু এখানে কাজ করে আমাদের আর্ম পুলিশ ব্যাটালিয়নের পক্ষ থেকে। তো যারা এই প্রশ্নটি সবসময় আমাদেরকে করেন যে রাতের বেলায় কি তাহলে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী থাকে না অন্য কেউ থাকে, তাদের প্রতি আমার একটি প্রশ্ন, তাহলে আপনারা কি তাহলে এতগুলা বাহিনীর অস্তিত্বকে আপনারা অস্বীকার করতে চান? রোহিঙ্গা ক্যাম্পে যেখানে এতগুলা বাহিনী রাতের বেলা কাজ করে, তারপর আপনারা বলেন যে এখানে নাকি আইন শৃঙ্খলা বাহিনী বলতে কেউ থাকে না। তাহলে এতগুলা বাহিনী যেখানে কাজ করে
তাহলে তো আমার মনে হয় যে আপনাদের কথায় এতগুলো বাহিনীর অস্তিত্বই কিন্তু তাহলে এখন প্রশ্নের সম্মুখীন হয়ে যায়। আসলে এই ধরনের কোনো বিষয় নেই, আমরা এখানে কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাচ্ছি বিদায় কিন্তু রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি ভালো। এই দুটি ঘটনার মাধ্যমে কিন্তু বলা যায় না যে রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি একদম খারাপ হয়ে গিয়েছে। মার্ডার হয়েছে, আমরা মার্ডারকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি এবং আইনগতভাবে কিন্তু তার শাস্তিও হবে, সাজাও হবে, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। তো রিপেট্রিশন নিয়ে আসলে আমাদের বর্তমানে যেটা মূল সমস্যা যে আসলে আমাদের রিপেট্রিশনটা কিভাবে করতে হবে, আসলে আমাদেরকে সময় নিতে হবে, আমার যেটা ধারণা আর কি, যে বর্তমানে মায়ানমারের পরিস্থিতি খুব খারাপ আপনারা জানেন। তা আমাদের এখন কূটনীতির দিকে কিন্তু আমাদের সবচেয়ে বেশি সময় দিতে হবে, যে আসলে আমাদের যে ফরেন পলিসি এবং কূটনৈতিক পর্যায়ে আমাদের যোগাযোগটা খুব বেশি রাখতে হবে। এটার জন্য আমাদের জাতিসংঘকে প্রেসার দিতে হবে, আমাদেরকে যারা যারা মায়ানমারের সাথে যাদের সম্পর্ক আছে, যেমন সোভিয়েত, রাশিয়া, চায়না, আসলে তাদের মাধ্যমে কিন্তু আমাদের বেশি কাজ করতে হবে বলে আমার মনে হয়। পাশাপাশি আমাদের ইন্টেলিজেন্সকে আরো শক্ত হতে হবে, যেটা ইতিমধ্যে অনেকেই বলেছেন যে আসলে ইন্টেলিজেন্স যদি আমাদের কাছে এরকম ভাবে না থাকে, আমরা কিন্তু অনেক ক্ষেত্রে আমরা নিজেদের কাজটা করতে পারি না। আমরা তো কাজ করি মাঠে, ইন্টেলিজেন্স কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে কাজটা করে থাকে। তো আমার মনে হয় যে এই সমস্ত বিষয়গুলো যদি আমরা ভালোভাবে করতে থাকি, তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত যেই লক্ষ্যটা সেটাতে আমরা পৌঁছতে পারবো ইনশাল্লাহ। আর পাশাপাশি হোস্ট কমিউনিটির কাছ থেকেও আমাদের কিছু বিষয় থাকে, আমরা সবসময় বলি যে হোস্ট কমিউনিটি যদি মনে করে যে তারা আমাদেরকে সহায়তা করবে, আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবে, তাহলে কিন্তু রোহিঙ্গাদের সমস্যার অনেকাংশে সমস্যার সমাধান হয়ে যায়। আপনার অফিসে বা আপনার দোকানে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কে কাজ করছে, এটা কিন্তু আপনারা সহজেই কিন্তু আপনারা আইডেন্টিফাই করতে পারেন, কিন্তু সেটা কিন্তু আপনারা করছেন না। আপনারা অল্প পয়সায় শ্রম কিনছেন আপনারা, সেটার কারণে রোহিঙ্গাদেরকে কিন্তু আপনারা আপনাদের এখানে কাজ দিচ্ছেন। হোস্ট কমিউনিটির অনেক লোক কিন্তু রোহিঙ্গা নারীদেরকে বিয়ে করছে, এটা কিন্তু সবচেয়ে বড় সমস্যা আমাদের জন্য, কারণ এখন রোহিঙ্গা নারীদেরকে আমাদের দেশের লোকজন বিয়ে করে নিয়ে যাচ্ছে, আবার রোহিঙ্গা পুরুষ কিন্তু আমাদের নারীদেরকে বিয়ে করছে, এইটাও কিন্তু একটা বড় সমস্যা। তো এই সমস্যাগুলো আমরা আইডেন্টিফাই করেছি, আমরা এটা নিয়ে কাজ করে যাচ্ছি। তা আমরা আশা করি যে আসলে এইভাবে কাজ করতে পারলে এবং সবার সহযোগিতা পেলে আমরা এই সংকট থেকে ইনশাল্লাহ বেরিয়ে আসতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ জনাব মাইনুল হক আপনার মূল্যবান মতামতের জন্য। আসলে আপনারা অনেক কাজ করছেন, কিন্তু এরপরও আপনাদের প্রতি আমাদের কোনো বিরূপ মনোভাব নেই। আপনাদের যে গত 2টি হত্যাকাণ্ড, মহিবুল্লাহ এবং 6 মার্ডার, এগুলো যেহেতু রাত্রে হয়েছে, সে কারণে হয়তো অনেকে প্রশ্নটা করতে পারেন। তো আপনারা কাজ করছেন, কিন্তু আপনাদের যেটা বললেন, আপনাদের অবকাঠামোগত সুযোগ, যাতায়াতের সুযোগ এবং দুর্গম এলাকা, অনেক বেশি বসতি, সব মিলে হয়তো সেভাবে আমরা এগুতে পাচ্ছি না। আশা করি নীতি নির্ধারকরা বিষয়গুলো অবগত হবেন এবং আপনাদের পক্ষ থেকেও যথাযথ কর্তৃপক্ষের কাছে জিনিসগুলো পৌঁছে দেওয়া হবে। পরবর্তীতে আমরা আরো ভালো ফলাফল পাবো বলে আশা করছি। ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তীতে আপনার কাছে আবার আসবো। আমরা এবার যাব অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার, সরকারের অতিরিক্ত সচিব মোহাম্মদ শামসুদ্দোজার কাছে। জনাব দোজা, রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর বিষয়ে সরকারের প্রস্তুতি কতটুকু? প্রত্যাবাসন ইস্যুতে বর্তমান উদ্ভূত পরিস্থিতি রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে প্রভাব ফেলবে কিনা? জনাব দোজা। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। আপনাদের ধন্যবাদ যারা এখানে যারা আছেন, তাহের ভাই, আসিফ কুনিশ সাহেব, এমদাদ সাহেব, নাইম ভাই সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। 1 নাম্বার হচ্ছে, আমরা যত রোহিঙ্গার লিস্ট হয়েছে সব লিস্ট মায়ানমারে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মায়ানমারে আমরা হস্তান্তর করেছি। এটা হচ্ছে আমরা প্রত্যেকের লিস্ট দিয়ে দিচ্ছি। এর মধ্যে 42,000 তারা ভেরিফাই করে আমাদেরকে ব্যাক করেছে। আর আমরা প্রত্যাবাসনে কাজ করছি। এই 42,000 কোথায় কোথায় আছে সেটা নিয়ে আমরা কাজ করছি, আমাদের জানা আছে। এখন যখন জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ বা উপরে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং হবে বা আমরা নির্দেশনা পেলে আমরা যে কোনো সময় রেডি আছি, কিন্তু কাদের কাদের আমরা যে লিস্ট পাঠিয়েছি মোটামুটি সবার লিস্ট পাঠানো হয়েছে। আমাদের প্রিপারেশন তারা কোথায় আছে এটাও আমরা জানি। আর প্রতিনিয়ত আমাদের অফিস, আমাদের সিআইসিরা, আমাদের এপিবিএন এবং অন্যান্য ল এনফোর্সিং এজেন্সি যারা কাজ করতেছে, তারা সব রোহিঙ্গাদেরকে আমরা প্রতিদিনই
আচ্ছা, তাদের মনে করিয়ে দিই যে এটা তোমাদের দেশ না, এটা তোমাদের দেশ না, এখানে তোমাদেরকে আশ্রয় দিয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আশ্রয় দিয়েছে, তোমাদেরকে ব্যাক করতে হবে। বাকিটা দেখা যাক আমরা কখন করতে পারি, কিন্তু আমরা আমাদের অফিসের পক্ষ থেকে আমরা প্রস্তুত। ধন্যবাদ জনাব শামসুদ্দোজা। আশা করি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাবেন। অনেক সীমাবদ্ধতা হয়তো আছে, আপনাদের সরকারের তরফ থেকে যে কাজগুলো, সেটা আমরা আশা করি ভবিষ্যতে আরো গতি পাবে। তো আমরা সেই শুভক্ষণের অপেক্ষায় থাকলাম। আমরা আবারও ফিরছি কক্সবাজারের সিনিয়র সাংবাদিক, কক্সবাজার প্রেস ক্লাব এবং সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব আবু তাহেরের কাছে। জনাব তাহের, প্রত্যাবাসন প্রক্রিয়া শুরুর আগ পর্যন্ত রোহিঙ্গাদের কারণে সৃষ্ট নানা সংকট মোকাবেলায় করণীয় কি হতে পারে? প্রত্যাবাসন শুরুর বিষয়ে আপনি কতটা আশাবাদী, জনাব আবু তাহের? শুরুতেই আমি আমার উপর কিছু দায়িত্ব তো আছে, সেটা আমি আগে বলি যে মিডিয়ার দায়িত্বটা কি এই সংকটে। মিডিয়ার দায়িত্ব এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কি, আমরা এই সংকটটাকে আন্তর্জাতিক ক্ষেত্রে বেশি করে ফোকাস করা, এটা আমাদের দায়িত্ব। রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে যে সংকটগুলো রয়েছে সেটাও অবশ্যই আমাদেরকে ফোকাস করতে হবে, সংকটগুলা দেখিয়ে দিতে হবে। সমাধানের দায়িত্ব কিন্তু অনেকেরই, এখানে মূল দায়িত্ব তো সরকার আছে, আন্তর্জাতিক মহল আছে, তারা এই সমস্ত বিষয়গুলো নিয়ে তারা চিন্তা ভাবনা করে একটা সমাধান নিশ্চয়ই আসবেন। কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে মিডিয়ার, যে আমরা আমাদের মিডিয়ার মাধ্যমে এই সংকটগুলোকে তাদের দৃষ্টিগোচর করা, একই সাথে বিশ্ববাসীর কাছে দৃষ্টিগোচর করা, সেটা আমরা করে যাচ্ছি। সেটাই যেটা নাইমুল সাহেব যেটা বললেন, যে ক্যাম্পের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটা রাতে দিনে যে আইন প্রয়োগকারী সংস্থা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন, এটা তো অস্বীকার করার উপায় নাই যে আমাদের যে অনেক লোকবল সেখানে নিয়োগ হয়েছে, সেটা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে এই 11 লাখ রোহিঙ্গার নিরাপত্তা দেওয়া কতখানি কঠিন একটা বিষয়, সেটা আমরা বুঝতে পারছি। সেখানে আমাদের আইন প্রয়োগকারী সংস্থা রাত দিন তাদের থাকার জায়গা নেই, তাদের আবাসন সংকট, তাদের অফিস সংকট, তারা রাতে ঘুমানোর একটা যে সুন্দর একটা পরিবেশ, সেটাও দীর্ঘদিন ধরে পাচ্ছে না। সেখানে যে দীর্ঘ সময় ধরে ডিউটি করতে করতে তারা নিজেরাও যে মানসিক ভাবে দুর্বল হয়ে পড়েন অনেক ক্ষেত্রে, যে নানা সমস্যার ভিতর থাকলে স্বাভাবিকভাবেই হয়। সেই বিষয়গুলো আমাদের ভাবতে হবে। এখানে যারা দায়িত্ব নিয়ে আসেন তাদের সুযোগ সুবিধাগুলো অবশ্যই চিন্তা করতে হবে। এটা আমার কাছে মনে হচ্ছে যে আন্তর্জাতিক যে সংস্থাগুলো রোহিঙ্গাদের নিয়ে কাজ করেন, তারা রোহিঙ্গাকে নিয়ে যত গুরুত্ব দেন, কিন্তু হোস্ট কমিউনিটি এবং এই বাংলাদেশ সরকারের যে কর্মকর্তারা যে দায়িত্ব পালন করে যাচ্ছেন, তাদের প্রতি তো তাদের খুব একটা মনোযোগ অত বেশি পরিমাণে নেই বলেই আমি মনে করি। কারণ যে অবকাঠামো তারা করে দিয়েছে রোহিঙ্গাদের জন্য, যারা যে দ্রুত যে তৎপরতার সাথে করে দেয়, সেখানে আমাদের আইন প্রয়োগকারী সংস্থার যে যানবাহনের কথা বললেন, সড়ক যোগাযোগের ব্যবস্থাটা বললেন, আজকে 4 বছর হলো এখনো পর্যন্ত, যে এই গতকাল দেখলাম যে 3টা যানবাহন তাদেরকে হস্তান্তর করা হয়েছে। কেন 4 বছর পর এই 3টা যানবাহন কেন? সেটা তো দেওয়ার কথা ছিল শুরুতেই। আর যে সড়ক যোগাযোগের কথাটা, সেটা আজকে 4 বছর কেন আমাদের চিন্তা করতে হচ্ছে? সুতরাং এই দায়িত্ব তাদের উপর অনেক কিছু, যেটা তারা হয়তো সেভাবে গুরুত্ব দেয় নাই, সেই বিষয়গুলো চিন্তা করতে হবে। আমি মনে করি যে যে আমাদের সরকারের পক্ষ থেকেও তাদের উপরে চাপটা দেওয়া উচিত, এবং আন্তর্জাতিক যে আইএনজিও আছে তাদেরকেও এটা বোঝা উচিত। আর একটা বিষয় যেটা হচ্ছে যে ক্যাম্পে সন্ত্রাসীদের যে আধিপত্য নিয়ে যে সংঘাত সংঘর্ষ তৈরি হয়ে যাচ্ছে, এটা দিনকে দিন বাড়ছে, এটা অস্বীকার করার উপায় নেই। এটা কমছে এটা আমরা বলতে পারি না, কারণ শুরুর দিকে যা ছিল আজকে 4 বছর পর তার পরিমাণটা, সংখ্যাটা বেড়ে যাচ্ছে। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের কিছু পরিকল্পনা নিতেই হবে যেগুলো নিয়ন্ত্রণের জন্য। সেই পরিকল্পনার ভিতরে আমার কাছে, আমি শুরু থেকে একটা কথা বলার ছিলাম বেশ কিছুদিন ধরে, সেটা হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের নেটওয়ার্কটা কি, সেই একটা তাদের তো একটা প্ল্যাটফর্ম থাকা উচিত, যেখানে মহিবুল্লাহ সেই স্থানটাই হয়তো পূরণ করেছিল অনেকটা রোহিঙ্গাদের ভিতর, যে রোহিঙ্গারা তাকেই নেতা মনে করেছিল। এটা
তারা এই যে 1 বছর আগে যে তারা যে একটা বিশাল সমাবেশ করলো, 5 লাখ রোহিঙ্গা জড়ো করেছিল, সেই মহিবুল্লাহ কিন্তু এই আহ্বান জানিয়েছিল একটা গুরুত্বপূর্ণ সময়ে এই সমাবেশটা করার জন্য। সুতরাং তার ডাকে যেখানে 5 লক্ষাধিক রোহিঙ্গা একসাথে হয়েছিল, সুতরাং রোহিঙ্গাদের তারা বুঝতে পারছিল যে তাদের একটা নেতৃত্ব দরকার, তাদের একটা নেটওয়ার্ক দরকার, তাদের একটা প্ল্যাটফর্ম দরকার। এটাই আমার কাছে বোধগম্য হচ্ছে। সুতরাং এই বিষয়ে যে আমি আন্তর্জাতিক সংস্থাগুলো যেখানে রোহিঙ্গা ক্যাম্প কাজ করছে, বিশেষ করে জাতিসংঘ সংস্থাগুলো, একই সাথে বাংলাদেশ সরকার, আমার মনে হয় এটা এখনই চিন্তা করা উচিত। তাদের ভিতর একটা বৈধ নেটওয়ার্ক তৈরি করে না দিলে হবে কি, যে রোহিঙ্গারা বিভিন্ন বিদেশি যে ডেলিগেট গুলো আসে, আন্তর্জাতিক সংস্থাগুলো আসে রোহিঙ্গাদের সাথে কথা বলার জন্য, একই সাথে মিয়ানমার যে প্রতিনিধি দল, এর ভিতর 3বার তারা ঘুরে গেছে। মিয়ানমারের প্রতিনিধি দলের সাথে যে রোহিঙ্গারা কথা বলেছে এক এক সময় এক একজন, তাদের ভিতর বৈধ কোনো কাঠামো ছিল না যে তারা তাদের সমস্যাগুলো, তাদের সংকটগুলো ওই প্রতিনিধি দলের কাছে তুলে ধরবে, এরকম তাদের নেতৃত্ব ছিল না, এখনো নেই আমি মনে করি। এখানে মহিবুল্লাহ কে তারা এককভাবে যে নেতৃত্ব, এটাকে আমি কোনো একটা নেটওয়ার্ক বা প্ল্যাটফর্ম বলবো না, যেটা সমস্ত রোহিঙ্গাদের একটা আস্থা ছিল বলে এটাও আমি মনে করি না। সুতরাং এই ক্ষেত্রে বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের সংকট গুলো তুলে ধরবে, সেটা তো করে আসছে, কিন্তু সেটা কি আমার সরকারের দায়িত্ব শুধু? আমার সরকার যেটা চাইবে, আমার উপর যে বোঝাটা, বাংলাদেশের যে বোঝাটা নিয়েছে, সেই বোঝাটা যেন তাড়াতাড়ি যেখান থেকে এই সংকটের উত্তরণ হয়েছে সেখানেই চলে যাক, অর্থাৎ মিয়ানমার থেকে যারা আসে মিয়ানমারে তাদের লোকজনকে নিয়ে যাক, সেটাই তো আমরা প্রত্যাশা করি। কিন্তু আরো কিছু সমস্যা তো রয়ে গেছে যেগুলা রোহিঙ্গারা বলে আসছে, এখানে কেন তারা বাংলাদেশে এসছে এটাও তো আড়াল করার কোনো বিষয় নয়। তারা তাদের দেশে নাগরিক অধিকার নেই, তারা তাদের দেশে নিগৃহীত হচ্ছে, তাদের উপর নির্যাতন হচ্ছে। একটা নাগরিক অধিকারহীন একটা লোক তো কোনো দেশে, সভ্য সমাজে, সভ্য পৃথিবীতে বসবাস করতে পারে না। তার একটা পাসপোর্ট নাই, তার লেখাপড়া করার অধিকার নাই, তার চিকিৎসা সেবা নেওয়ার অধিকার নেই। এই অধিকারগুলো নিয়েই প্রশ্ন আসছে বলে তারা আজকে হয়তো প্রত্যাবাসনের সাথে এই বিষয়গুলো জড়িয়ে দিচ্ছে, যে আমাদের অনেক সংকট আছে, আমাদের নাগরিক অধিকার দিতে হবে, আমাদের স্বাধীনভাবে চলাফেরার সুযোগ দিতে হবে। সুতরাং এই যে দাবি দাওয়াগুলো, এটা তো আমরা তুলবো না, এটা বাংলাদেশ সরকার কেন তুলবে? এটা তাদের কথা, তাদেরকে তুলতে হবে। সুতরাং তারা যেন তাদের অধিকারের কথাগুলো বলতে পারে, এই অবকাঠামোটা আমি মনে করি যে তাদের একটা প্ল্যাটফর্ম স্থায়ী দরকার, যেটা তারাই নির্বাচিত করবে, তারা তাদের অধিকারের কথাগুলো বলবে। সুতরাং সেক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থা অথবা আমাদের সরকার অথবা আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে, জাতিসংঘের যে সংস্থাগুলো আছে, তাদের এটা নিয়ে চিন্তা করা উচিত, তাদের এই অধিকারটা দেওয়া উচিত, আমি এটাই মনে করি। আর একটা বিষয় হচ্ছে, এটা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু এই সন্ত্রাসী গ্রুপগুলোর হাতে রোহিঙ্গা ক্যাম্পের নিয়ন্ত্রণ চলে যাবে। বৈধ সংস্থা নেই বলেই এই সন্ত্রাসীরাই এখন তাদের নেতৃত্বের কথা বলে, এবং তারা নানাভাবে তাদের উপর নেতৃত্ব চাপাই দেওয়ার, জোর করে তাদের উপর নেতৃত্ব আরোপ করার এই অপচেষ্টাগুলো করে থাকে। সুতরাং বৈধ প্ল্যাটফর্ম থাকলে সেটাও বন্ধ হবে, এবং আমাদের আইন প্রয়োগকারী সংস্থা অনেকটা আমার মনে হয় রেহাই পাবে, আর আন্তর্জাতিক মহলের সাথে তাদের যোগাযোগটাও স্থাপিত হবে। আমি দীর্ঘায়িত করব না, যেটা আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে বলা হলো এবং অন্যান্য সংস্থা, যে 11 লাখ রোহিঙ্গা এক স্থানে থাকার যে ঘনবসতিপূর্ণ এলাকা, সেটা আমাদের জন্য একটা বড় সংকট। সুতরাং তাৎক্ষণিকভাবে তারা আসছিল, আমরা যেখানেই পেরেছি তাদেরকে স্থান করে দিয়েছি, এটা সত্য। এখন কিন্তু বাসাঞ্চলে নিয়ে যাওয়ার একটা সরকারি উদ্যোগ, সেটাও কিন্তু বারবার ব্যাহত হচ্ছে। অনেক ক্ষেত্রে দীর্ঘ প্রচেষ্টার পরও মাত্র 21-22 হাজারকে আমরা পাঠাইতে পেরেছি। তো সেখানে সংকটটা কেন এত দূরে হয়তো রোহিঙ্গারা যেতে চাচ্ছে না। তো সুতরাং এটার বিকল্প কি? যদি সেখানে না নিতে পারা যায়, ওখানে যদি নেওয়া যায় তাহলে তো 1 লাখ যাচ্ছে, কিন্তু 11 লাখের মধ্যে 1 লাখ নিয়ে যাবো, সেটা কতটুকু সংকটের সমাধান হবে সেটাও বুঝতে হবে। সুতরাং 91 সালে যখন রোহিঙ্গারা এসেছিল 2.5 লাখ রোহিঙ্গা, আমরা কিন্তু প্রায় 30টা ক্যাম্পে, যেটা একটার সাথে একটা দূরত্ব ছিল অনেক, আমরা সেখানে রেখেছিলাম তাদেরকে। ওটার কিছুটা হয়তো আমরা, আমার মনে হচ্ছে ওই ইতিহাস থেকে যে এখনো বোধহয় আমাদেরকে কিছু পদক্ষেপ নিতে হবে, যে একই স্থানে ঘনবসতির ভিতর এত লোককে না রাখে যদি তাদেরকে আরো কিছু জায়গায় বিচ্ছিন্ন করা যায় কিনা,
সেটাও ভাবতে হবে মনে হয়। এটাও দেখা উচিত। আর আমি দীর্ঘায়িত করব না। আমরা আমাদের যে সংকটগুলো তৈরি হচ্ছে সেই সংকটগুলো আসলে সময় ক্ষেপণ করার সুযোগ নেই। এখানে কিছু পদক্ষেপ আছে খুব দ্রুত নিতে হবে, যেগুলা নাইমুল হক সাহেব যেগুলো বললেন, বিশেষ করে যে সেখানে এই ওনার যে সংকটগুলা, বিশেষ করে যোগাযোগের সংকট, ভৌগোলিক অবস্থানের কারণে তারা যে কাজ করতে পারে না। তো সেখানে তাদের জন্য অবকাঠামো থেকে শুরু করে তাদের সুযোগ সুবিধাগুলো দেওয়া, মোবাইল নেটওয়ার্কের বিষয়টি, তারপরে যেটা আছে তাদের যে বৈবাহিক সংকটগুলা, তারা যে ক্যাম্প থেকে যখন তখন বেরিয়ে আসে, সেই সংকটটা কিভাবে দ্রুত বন্ধ করা যায়, এই কিছু পদক্ষেপ খুব দ্রুত নিতে হবে, তাহলে বোধহয় একটা ফল পেতে পারি। কারণ ভাষান্তরে যারা যাচ্ছে তারা সেখানে গিয়ে হয়তো ত্রাণ সামগ্রীর উপর তারা অতটা সন্তুষ্ট নয়। তারা ওখানে কিন্তু শ্রম, এখানে যে সুযোগটা পাচ্ছে যে ক্যাম্প থেকে যখন তখন বেরিয়ে আসে, তারা ক্যাম্পের বাইরে গিয়ে যে শ্রমে নিয়োজিত হয়ে বাড়তি একটা আয়ের পথ তাদের আছে, সেটা হচ্ছে ওখানে নেই বলে তারা হয়তো ওখানে আগ্রহী হচ্ছে না। তো সুতরাং এখানে যে সুযোগ সুবিধা তাদের উপর তারা পাচ্ছে, সেটা তাদেরকে বন্ধ করতে হবে। সুতরাং এখানে যদি অত আরাম এসে থাকে, তারা যদি একটা বাড়তি আয়ের পথ থাকে, তারা যদি একটু যে উপার্জনটা করে সেটা যদি জমানোর জন্য একটা তাদের সুযোগ থাকে, তারা সেটা নিয়ে যদি পরবর্তীতে দেখা যাবে যে কোনো স্থানে গিয়ে তারা জায়গা জমি কিনে নিচ্ছে, কোনো জায়গায় গিয়ে এখন যে হারে মাদকের সাথে জড়িয়ে যাচ্ছে, সেই মাদকের ব্যবসা করে তো অনেকে টাকা পয়সা মালিক হয়ে বিভিন্ন জায়গায় ফ্ল্যাট কিনে দিতে পারে, শহরগুলোতে গিয়ে বসতি স্থাপন করতে পারে। সুতরাং এগুলা মাথায় রেখেই যে আমাদের দ্রুত কিছু পদক্ষেপ নিতে হবে বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ জনাব আবু তাহের। আপনি যেটা বললেন, রোহিঙ্গাদের কথা বলার জন্য একটা বৈধ প্ল্যাটফর্ম থাকতে হবে, সেটা আশা করি আমাদের যে নীতি নির্ধারক মহল আছেন, জাতিসংঘ সহ অন্যান্য সংস্থাগুলো সেটা বিবেচনা করবেন, নাইলে একটা বিশৃঙ্খল একটা পরিস্থিতি থাকবে এবং আন্তঃকুন্দল, তারপর বিভিন্ন ধরনের গ্রুপিং থেকে নানা ধরনের অসন্তোষ বিরাজ করতে থাকে। তো আশা করি আমাদের উনি যেটা বললেন, আমাদের কোনো কিছুই অবহেলা করার সুযোগ নেই। আমাদের প্রতিটি পদক্ষেপ খুব দ্রুত এবং সুচিন্তিতভাবে নিতে হবে। ধন্যবাদ আবু তাহের আপনার মূল্যবান মতামতের জন্য। এবার আমরা ফিরবো রোহিঙ্গা বিষয়ে বিশেষজ্ঞ আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা আসিফ মুনিরের কাছে। জনাব আসিফ মুনির, দিন দিন হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি আপনাকে, বলে যান। জনাব আসিফ মুনির, দিন দিন বেড়ে চলা রোহিঙ্গাদের অপরাধ ঠেকাতে কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন? শিগগির প্রত্যাবাসন শুরুর বিষয়ে কোনো আশা দেখছেন কিনা? জনাব আসিফ মুনির। জি, ধন্যবাদ। আমার একটু নেটওয়ার্কের সমস্যা হয়েছিল। প্রত্যাবাসনের ব্যাপারে আসলে যেটা একটু আগে বলছিলাম যে করোনাকালীন সময়ে আন্তর্জাতিক পর্যায়ে এবং দ্বিপাক্ষিক পর্যায়ে আলোচনা একটু ধীর গতি সম্পন্ন হয়ে গেছে, এবং তখন আমরা দেখেছি যে আন্তর্জাতিক আলোচনায় খুব বেশি ব্যাপারটি থাকছে না। সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা চালিয়ে যেতে হবে, বাংলাদেশ সরকার করছে, কিন্তু বিশেষ করে আন্তর্জাতিক মহলকে স্মরণ করিয়ে দেওয়ার একটা চেষ্টা থাকতে হবে। আরেকটা উল্লেখযোগ্য দিকে আমি মনে করি যে গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে মাননীয় প্রধানমন্ত্রী প্রতি বছরই উনি সুস্পষ্টভাবে কিছু পদক্ষেপের কথা এবং বেশ জোরালো গলায় বলেন, বিশেষ করে আন্তর্জাতিক মহলের যে দায়িত্ব রয়েছে। এবার তিনি আসিয়ানের কথা উল্লেখ করেছেন, দক্ষিণ পূর্ব এশিয়ার যে জোট আসিয়ান। এবং আমরা দেখেছি বিশেষ করে এখন যেহেতু মিয়ানমারে সামরিক সরকার রয়েছে, আসিয়ান তাদের আলোচনাতেও সেই সরকারকে জায়গা দেওয়ার ব্যাপারে তাদের এক ধরনের একটা অবস্থান নিয়েছে, তারা সেই আলোচনায় তাদেরকে অংশগ্রহণ করতে দেয়নি। তো এটাকে কিছুটা কাজে লাগানো যেতে পারে। আমাদের পার্শ্ববর্তী যে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো আছে, তাদের দেশেও কিছু কিছু রোহিঙ্গা রয়েছে, যদিও বাংলাদেশের সমপরিমাণ নয়। মালয়েশিয়ার কথা যদি আমরা ধরি, ইন্দোনেশিয়ার কথা ধরি, তাদের সাথে আলাপ আলোচনা একটা হচ্ছে যে এটার চূড়ান্ত সমাধানের ক্ষেত্রে এখন মিয়ানমারকে চাপ দিয়ে তো খুব একটা লাভ হচ্ছে না, কিন্তু যদি দ্বিপাক্ষিক আলোচনা বা আঞ্চলিক আলোচনার মধ্যে
এক ধরনের সমঝোতায় আসা যায়, সেক্ষেত্রে আসিয়ানের দেশগুলো একটা ভূমিকা রাখতে পারে। আরেকটি হচ্ছে যে এটা আমরা সরকারিভাবে মাঝে মাঝে বলতে শুনেছি কিন্তু সুনির্দিষ্ট ভাবে না। এই যে আমরা বলছি 10 লাখের কথা, এখন এখানে আমরা যে দ্বীপের ব্যবস্থা করছি ভাসানচরে, এখানে 1 থেকে 1.5 লাখের ব্যবস্থা হবে, কিন্তু তাতে খুব বেশি সংকট কিন্তু কমবে না। আমরা এই 10 লাখের থেকে 1 লাখ বা 1.5 লাখ বা এমনকি 2 লাখ মানুষও যদি কমানো হয়, আমরা কিন্তু সেটার প্রত্যক্ষ খুব বেশি প্রভাব অতটা দেখতে পাবো না, কারণ জনসংখ্যাও কিন্তু সেই হারে বাড়তে থাকে কক্সবাজার এলাকায় বা ক্যাম্প এলাকায়, এবং সেখানে নিরাপত্তার এবং যত রকমের জটিলতা দেখছি খুব যে কমে আসবে তা না, বরং ওইটার আলাদা একটা ব্যবস্থাপনার ব্যবস্থাও কিন্তু চিন্তা করতে হচ্ছে যে কিভাবে ভাসানচরকে সেখানে আইন শৃঙ্খলা সহ অন্যান্য যে ব্যবস্থাপনা করতে হবে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে আলাপ আলোচনা যদি চালানো যায় যে বাংলাদেশে যে দ্বীপে এটা সাময়িকভাবেই আমরা ব্যবস্থার কথা বলছি, সেরকম কয়েক লাখ, পুরো না হোক 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ করে যদি কয়েক লাখের ব্যবস্থা করা যায়, আপনারা চিন্তা করে দেখেন যে 17-র আগে আমরা যদি বলি যে 3 লাখের মতো ছিল রোহিঙ্গারা, তাতে আমাদের যা সংকট হতো তা কিন্তু আমরা মোটামুটি একটা ব্যবস্থা করে ফেলতে পারতাম। সমস্যা তৈরি হয়েছে 2017 থেকে, অর্থাৎ 7-8 লাখ যারা এসেছে, এই 7-8 লাখের অন্তত যদি আঞ্চলিক একটা ব্যবস্থায় যাওয়া যায়, ধরে নেওয়া যায় এটা সাময়িক, কিন্তু এটা না হলে আমরা যদি বলি যে সবই মিয়ানমারে ফেরত যাবে এবং সেই জন্যই আমরা অপেক্ষা করব, তাহলে কিন্তু জটিলতাটা আরো বাড়তে থাকবে। একটা অন্তর্বর্তীকালীন সমাধান দরকার, যেটা আন্তর্জাতিক চুক্তির মধ্যে দিয়ে আন্তর্জাতিক আলাপ আলোচনায় কূটনৈতিকভাবে করা সম্ভব, এবং সেটা মানে বিভিন্ন দেশের এই ধরনের অভিজ্ঞতা আছে। এখন সেটা যদি বাংলাদেশের দিক থেকে চাপটা না আসে যে অন্যান্য দেশে যে তোমাদের এখানে আঞ্চলিকভাবে একটা ব্যবস্থা করো, এখানে ইউএনএইচসিআর সহ অন্যান্যরা যুক্ত থাকবে, যা যা ব্যবস্থা করা দরকার হয়, এবং ভলেন্টারি ভাবে যদি যাওয়ার বিষয় হয় এটা তাদের সাথে আলাপ আলোচনা রেখেই হবে। এই প্রক্রিয়াটি করা সম্ভব, এটা কিন্তু নিয়মতান্ত্রিক ভাবেই সম্ভব, এবং আমার মনে হচ্ছে অন্তর্বর্তীকালীন এই সমাধানটায় যেতে হবে, না হলে এই আমরা প্রত্যাবাসনের যে সমস্যা সেটা হয়তো আগামী কয়েক বছর লেগে যাবে। একইভাবে এখন যেরকম ভাবে চলছে এইটা আসলে চালানো সম্ভব হবে না, বাংলাদেশ বলি বা আন্তর্জাতিক মহলকে বলি। আর এখানে কিছু কিছু মন্তব্য আমরা দেখছিলাম কেউ কেউ করছিলেন যে পররাষ্ট্রমন্ত্রী বা অন্যরা আমরা বলি যে আমাদের যেই পশ্চিমা দেশগুলো আছে, বড় দেশগুলো, এটা কিন্তু আরো কঠোর সমালোচনাটা লাগবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক কঠোর ভাষায় বলতে শুনি, কিন্তু কূটনৈতিকভাবে এটাকে বারবার বলতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপিয়ান ইউনিয়ন সহ পৃথিবীর যারা বড় দেশগুলো আছে, আমাদের প্রতিবেশী দেশ সহ, তাদের প্রতি একটু কঠোর ভাষাটা আহ্বান জানাতে হবে। এখন চীন বা ভারত আমরা দেখেছি যে তারা অনেক ক্ষেত্রেই এক ধরনের মিয়ানমারের প্রতি নমনীয় অবস্থান নিয়েছে। আমরা যদি তাদের সাথে বৈরী সম্পর্ক করতেও না চাই, আমরা পশ্চিমা দেশগুলোর উপরে চাপটা প্রয়োগ করতে পারি, কূটনৈতিক চাপটা, এবং সেটা চাপ প্রয়োগ করাটা খুব একটা মানে এটা আমার মনে হয় যে এটা করাই উচিত। এটা করলে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক তাদের সাথে ক্ষতিগ্রস্ত হবে বলে আমি মনে করছি না। ধন্যবাদ জনাব আসিফ মুনির আপনার মূল্যবান মতামতের জন্য। আমাদের কূটনৈতিক তৎপরতা আরো বাড়াতে হবে, এবং আঞ্চলিক যে বিভিন্ন সংস্থাগুলো আছে আসিয়ান থেকে শুরু করে সবার সাথে আমাদের দ্বিপাক্ষিক কিংবা বহুপাক্ষিক আলোচনার মাধ্যমে আমাদেরকে একটা সমাধানের পথ বাতলে দিতে হবে। ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। এবার ফিরতে চাই নিরাপত্তা বিশ্লেষক, মিয়ানমারে বাংলাদেশ দূতাবাসের সাবেক মিশন প্রধান অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলামের কাছে। জনাব এমদাদুল ইসলাম সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একেএম আবুল মোমেন মন্তব্য করেছেন, জাতিসংঘের স্থায়ী পরিষদের 5 সদস্যের কারণে রোহিঙ্গা সংকট জুড়ে আছে। এই সংকট সমাধানে বা প্রত্যাবাসন ইস্যুতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহল কতটা আন্তরিক বা আদৌ আন্তরিক কিনা? জনাব এমদাদুল ইসলাম। এমদাদুল ইসলাম সম্ভবত আমাদের সাথে সংযুক্তি হারিয়েছেন, অথবা আমরা ওনাকে পেলে পরবর্তীতে আবার আসার চেষ্টা করব। তো আমরা এই মুহূর্তে পরবর্তী আলোচকের কাছে যেতে চাই। রোহিঙ্গা শিবিরে দায়িত্বরত 14 আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হকের কাছে ফিরছে আবারও। জনাব নাইমুল হক, সাম্প্রতিক কিছু হত্যাকাণ্ডের পর
রোহিঙ্গা শিবিরে কিছু সন্ত্রাসী গোষ্ঠী বা সংগঠনের নাম আলোচনায় আসছে। বলা হচ্ছে ওই সন্ত্রাসী গোষ্ঠী প্রত্যাবাসন প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে চায় যে কোনো মুহূর্তে। রোহিঙ্গা শিবির ঘিরে 14টির মতো সন্ত্রাসী সংগঠনের অস্তিত্বের কথাও বলা হয়েছে গণমাধ্যমে প্রকাশিত সংবাদে। সারা দেশে সন্ত্রাসী বা জঙ্গিবাদের বিরুদ্ধে যেভাবে জিরো টলারেন্স নীতি রয়েছে, তেমনি ভাবে এসব সন্ত্রাসী গোষ্ঠীসমূহ নির্মূলে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না কেন? জনাব নাইমুল হক। জি, ধন্যবাদ আপনাকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আমি সন্ত্রাসী গোষ্ঠীর কথা বলার আগে একটি কথা আপনাদের সবার সাথে জাস্ট আমার ওপিনিয়নটা আমি জানাচ্ছি। সেটা হচ্ছে আসলে আমরা যেহেতু রিপ্যাট্রিয়েশনটা আমরা সবাই চাচ্ছি যে রোহিঙ্গারা যেন আমাদের এখান থেকে সুন্দরভাবে রিপ্যাট্রিয়েশন হতে পারে, এটাই কিন্তু আমাদের সবার মূল লক্ষ্য। আমরা যদি আমাদের লক্ষ্যে থাকতে চাই, আপনারা জানেন আমি শুরুতেই বলেছি যে আমরা একটা আরসা পলিসিতে কিন্তু আমরা জড়িয়ে গিয়েছি। মায়ানমারে যেরকম রোহিঙ্গাদেরকে 2017 সালে 25শে আগস্ট যেই কারণে তাদেরকে ওখান থেকে নির্মম অত্যাচারের মুখোমুখি হয়ে আমাদের দেশে তাদেরকে আসতে হলো বা তাদেরকে জোরপূর্বক পাঠানো হলো, তার মূল কারণ কিন্তু ছিল ওই আরসা। অর্থাৎ আরসা মায়ানমারের বেশ কিছু চৌকিতে, পুলিশ চৌকিতে, বর্ডার পুলিশের ওখানে আক্রমণ করেছে, 9 জন পুলিশ এবং 4 জন সেনাকে নিহত করেছে। এই ধরনের বিভিন্ন ইস্যু নিয়ে কিন্তু সর্বপ্রথম এগুলা শুরু হয় এবং তাদেরকে আমাদের দেশে আসতে বাধ্য করা হয়। তো তাদেরকে আমাদের দেশে আসার পিছনে কিন্তু মূল কারণ ছিল ওই আরসা, অর্থাৎ একটা সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে। এখন আমাদের দেশেও যদি একই পর্যায়টা বজায় আমরা রাখি, বিভিন্ন মাধ্যমে কথা বলে যে রোহিঙ্গাদের ভিতরে আরসা আছে, আরসাটা আমাদের দেশে কাজ করে যাচ্ছে, তাহলে কিন্তু আমাদের রিপ্যাট্রিয়েশন নীতিটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। কারণ তখন কিন্তু আমরা মায়ানমারকে বা অন্য কাউকে বোঝাতে পারবো না যে রোহিঙ্গারা কিন্তু আসলে সন্ত্রাসী না বা এটা না। তখন ওরা বলবে যে না, ওদের ভিতরে আরসা আছে, আরসা তোমার দেশেও কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ড ওরা চালিয়ে গিয়েছে। সো এই সন্ত্রাসী গোষ্ঠীকে রিপ্যাট্রিয়েশন করাটা কিন্তু খুব আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। তো আমরা মনে হয় যে আমরা যখন কথা বলি, আমরা কিন্তু এখন দুইটি জিনিস আমরা কম বলি। একটি হচ্ছে সন্ত্রাসী কথাটাও আমরা অ্যাভয়েড করার চেষ্টা করছি ইদানিং, আরেকটা হচ্ছে আরসা বিষয়টা। আসলে আরসার তো কোনো অস্তিত্ব আমাদের এখানে নেই। আমরা আগেও বলেছি যে সে একটা কাল্পনিক একটা বাহিনীকে চিন্তা ভাবনা করে আমাদের দেশে তাদের নামটা দিয়ে, এটা একটা চক্রান্ত আমি বলবো। যে আসলে দেখুন, আমাদের কাছে বিভিন্ন মেসেজ আসছে এখন, আপনারা হয়তো অনেকে পেয়ে আছেন যারা গণমাধ্যমে কাজ করেন, মিডিয়াতে কাজ করেন। আরসার মাধ্যমে লেখা আসছে এটা আরসার সন্ত্রাসী, ওইটা আরসার সন্ত্রাসী, তাদের বিরুদ্ধে আমরা প্রমাণ দিচ্ছি। এরকম মনে হচ্ছে যে সাধারণ রোহিঙ্গারা কিন্তু আমাদেরকে মেসেজগুলো দিচ্ছে আরসা বাহিনীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। আমরা কিন্তু তদন্ত করে এরকম কিছু পাচ্ছি না। তার মানে জিনিসটা হচ্ছে এইরকম যে একটা গোষ্ঠী এখানে কাজ করে যাচ্ছে আরসাকে প্রতিষ্ঠিত করার জন্য। তারা বিভিন্ন মেসেজ, ভয়েস মেসেজ, ভিডিও মেসেজ তৈরি করছে আরসার নামে বা আরসার বিপক্ষে। এগুলো আমাদের কাছে পাঠিয়ে ওরা আমাদেরকে প্রমাণ করতে চাচ্ছে যে আরসার অস্তিত্ব আমাদের এখানে আছে। তো এটা আসলে আমাদের এখানে কোনো আরসার অস্তিত্ব নেই। আমরা যেহেতু একদম ভিতর লেভেলে কাজ করি, আমরা কিন্তু ওই রকম কিছু পাইনি। আসলে যেটা আমরা তো বলি যে সোকল্ড আরসা, অর্থাৎ তথাকথিত আরসার নাম ধারণ করে কিছু লোক আছে এখানে দুর্বৃত্তায়ন করে থাকে, এখানে ছোট এই যে চাঁদাবাজি করে থাকে, এখানে অপহরণের কিছু কিছু কাজ ওরা করে থাকে, এখানে এই সমস্ত কাজগুলো ওরা করে। অর্থাৎ ওরা যদি বলে আমি আরসার লোক, তাহলে সাধারণ রোহিঙ্গারা তাদেরকে ভয় পায়। আপনারা জানেন যে ইতিমধ্যে আরসা কিন্তু এই মায়ানমারে নিষিদ্ধ হয়েছে, পাশাপাশি কিন্তু মালয়েশিয়াও কিন্তু তাদেরকে নিষিদ্ধ আপনার করেছে এখানে। তো যে নিষিদ্ধ একটা সন্ত্রাসী গোষ্ঠী আমাদের দেশে যদি সক্রিয় থাকে, এইরকম মেসেজ যদি আমরা নিজেরাই দিতে থাকি, তাহলে কিন্তু রিপ্যাট্রিয়েশনটা অনেক ক্ষতিগ্রস্ত হবে। তা আমি বলবো যে আসলে দুর্বৃত্ত বলবে আমি তাদেরকে, যে যারা এই সমস্ত কাজগুলো আমাদের দেশে করে যাচ্ছে তারা হচ্ছে দুর্বৃত্ত। তো এই ধরনের কিছু গ্রুপ আপনারা যেটা বলেছেন, এটার কিছু গ্রুপের অ্যাক্টিভিটিস আমরা কিন্তু জানি কিছুটা আছে, যেমন মুন্না গ্রুপ, হাকিম ডাকাত, নবী গ্রুপ, সালমান শাহ গ্রুপ, এই ধরনের কিছু কিছু গ্রুপের অ্যাক্টিভিটিস এখানে আছে। সেটি আবার উখিয়াতে কিন্তু না। উখিয়াতে আমাদের মুন্না গ্রুপ নামে একটা গ্রুপ ছিল, এটা কিন্তু আমাদের অভিযানের মুখে বা আমাদের তৎপরতার কারণে কিন্তু এখন আর মুন্না গ্রুপের অস্তিত্ব কিন্তু এখন আর এখানে দেখা যায় না। পাশাপাশি যে গ্রুপগুলো আছে, টেকনাফের যে পাহাড়গুলো আছে, ঘন অরণ্য থাকে, ওখানে কিছু কিছু কাজ করে, কিন্তু ওখানে আমাদের সুলভিবেন কাজ করে। এবং আমার কাছে যে ইনফরমেশন আছে, ওখানে যতগুলো অপহরণের ঘটনা ঘটেছিল তার 99% কিন্তু আমাদের সেই 16 ব্যাটালিয়ন কিন্তু উদ্ধার করেছে। এটা আমার আপনাদের কাছে আছে।
প্রতিনিয়ত কিন্তু আমরা এই সমস্ত গ্রুপগুলোকে আমরা আমাদের আইনের আওতায় নিয়ে আসছি, প্রতিনিয়ত কিন্তু গ্রেপ্তার হচ্ছে। আপনারা পত্র পত্রিকা দেখলে কিন্তু দেখতে পারবেন আপনারা। আমাদের কিন্তু অভিযান থেমেনি। অনেকে বিদেশি অস্ত্রের কথা বলে যে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে এত অস্ত্র কোত্থেকে আসে। আসলে এত অস্ত্র কোথায়? আমরা এতগুলা বাহিনী কাজ করি, তো এতগুলা বাহিনী কারো কাছে কি অস্ত্র আসে না? আমরা যে অস্ত্রগুলা পাচ্ছি সেটা হচ্ছে লোকাল মেড কিছু অস্ত্র আমরা পাই। আপনারা জানেন যে দেশি কিছু অস্ত্র, বাংলাদেশের বিভিন্ন জায়গায় তৈরি হওয়া দেশীয় কিছু অস্ত্র কিন্তু আমরা পাচ্ছি। ইভেন 6 মার্ডার যেটাতে আপনারা বলেছেন যে প্রচুর গোলাগুলি হয়েছে, সেই রকম গোলাগুলি কিন্তু হয়নি। যে 6 জন মারা গিয়েছে কেউই কিন্তু গুলির আঘাতে মারা যায়নি, সবাই কিন্তু দায়ের কোপ বা বিভিন্নভাবে ছুরির আঘাত এই সমস্ত কারণে তারা মারা গিয়েছে। আসলে ওই রকম অস্ত্রের ঝঞ্ঝানিও নেই বা আরসার কোনো গ্রুপের অস্তিত্ব কিন্তু আমরা এখানে পাচ্ছি না বা ওইরকম ভাবে নেই। তারপরেও যেহেতু আপনারা বলেছেন যে গ্রুপগুলো আছে, এই গ্রুপগুলোর লিস্ট কিন্তু আমাদের কাছে আছে। আমরা প্রতিনিয়ত কিন্তু অভিযান চালিয়ে যাচ্ছি। আপনারা জানেন যে মহিবুল্লাহ হত্যা ঘটনার পর থেকে কিন্তু আমরা সাঁড়াশি অভিযান আমরা শুরু করেছি, আমরা ব্লক রেড আমরা শুরু করেছি এবং প্রতিটা রেডে কিন্তু আমাদের সফলতা আসছে এখন। এবং ইতিমধ্যে শুধুমাত্র আমার 14 আর্ম পুলিশ ব্যাটালিয়ন আমরাই কিন্তু 121 জন দুর্বৃত্তকে আমরা গ্রেপ্তার করেছি এবং তাদের কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রশস্ত্র কিন্তু আমরা উদ্ধার করেছি। আগ্নেয়াস্ত্রও ছিল কিন্তু সেগুলো আমাদের দেশীয়। তা আসলে আমাদের অভিযান কিন্তু সবসময় চলছে, পুলিশের অভিযান সবসময় থাকে। আমাদের পাশাপাশি এখানে জেলা পুলিশ আছে, জেলা পুলিশ অভিযান করে যাচ্ছে, এখানে র্যাব অভিযান করে যাচ্ছে, এখানে সেনাবাহিনীর টহল টিমও কিন্তু আমাদের সাথে রাতে কাজ করে যাচ্ছে। আমি বলবো যে রাতে বরং রোহিঙ্গা ক্যাম্প এলাকা আইন শৃঙ্খলা বাহিনীতে আরো অধিক পরিপূর্ণ থাকে। রাতে তো রোহিঙ্গাদের বের হওয়ার কোনো সুযোগ নেই। আপনাদের যদি কারো সুযোগ হয় আপনারা রাতে এসে দেখবেন যে আসলে ক্যাম্পগুলোর কি অবস্থা। ক্যাম্পগুলোতে কোনো লোক সংখ্যা নেই, লোকজন নেই, তার মানে এই না যে এটা থমথমে পরিস্থিতি। এটা আসলে নিরাপত্তা বাহিনীর তৎপরতার কারণে কিন্তু এখানে এই সমস্ত কাজগুলো হচ্ছে। তো যাক, আসলে আপনারা অনেক কথা বলেছেন, আমি শুনেছি। ভাষান্তরের বিষয়ে আপনার কথা বলেছেন, ভাষান্তর নিয়ে আমরা আশাবাদী। আগে যে সমস্যাটি ছিল জাতিসংঘের ওইখানে দৃষ্টি ছিল না, ওখানে ইউএনএইচসিআর কাজ করেনি, আইওএম কাজ করেনি, ডব্লিউএফপি কাজ করেনি, এখানে অনেকে যায়নি। কিন্তু রিসেন্টলি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘে উনি যেই সুন্দর ভাষণ দিয়েছেন এবং তার কূটনৈতিক তৎপরতার কারণে কিন্তু এখন জাতিসংঘ ভাষান্তরে যাচ্ছে। আপনারা বলেছেন যে সমস্যাগুলো, এখন আর সমস্যাগুলো থাকবে না। এইখানকার রোহিঙ্গারা যেই পরিমাণ খাদ্য পাবে, ফেসিলিটিস পাবে, সুযোগ সুবিধা পাবে, ভাষান্তরও কিন্তু অনুরূপ সুযোগ সুবিধা পাবে। আর ভাষান্তরে যদিও বা আপাতত 1 লক্ষ লোকের বাসস্থান নির্মাণ করা হয়েছে, কিন্তু সামনে কিন্তু এটা বৃদ্ধি করা হবে। এবং আমাদের কাছে যে ইনফরমেশন আছে এখানে 5 থেকে 6 লক্ষ লোককে নিয়ে যাওয়া অসম্ভব কোনো বিষয় না। হয়তো সেই ধরনের অবকাঠামো যদি নির্মাণ করা হয়, হয়তো হবে, সরকারের পলিসি আছে এখানে, তাহলে কিন্তু আমাদের এখান থেকে কিন্তু প্রেশারটা কমে যাবে। তা আমার মনে হয় যে আমরা বেশ কিছু কাজ আমরা করে যাচ্ছি ভাষান্তরকে নিয়ে। আমরা টেকনাফ কেন্দ্রিক কিছু রোহিঙ্গা কিন্তু আমরা উঠিয়ে নিয়ে আসতেছি এখানে। একটা পলিসি আমাদের চলছে যে আমরা অনেক রোহিঙ্গা শেল্টার কিন্তু আমরা ভাষান্তরে পাঠিয়ে দেব। আস্তে আস্তে আমরা কক্সবাজারের উপরে প্রেশারটা আমরা কমিয়ে দেওয়ার চেষ্টা করছি। তা আমাদের এই কাজটা যদি সফল হয় তাহলে আমার মনে হয় আমাদের আর কোনো সমস্যাটা হবে না। ইন দ্য মিন টাইম রোহিঙ্গা ক্যাম্পের চতুর্দিকে যে নিরাপত্তা বেষ্টনীটা তৈরি হচ্ছে, এই কাজটা যদি সম্পূর্ণ হয়ে যায় তাহলে পুরো ক্যাম্পে কিন্তু আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে। তখন আর ওই তারকাটা বেড়া ডিঙ্গিয়ে অবৈধ অস্ত্র বলুন বা মাদক বলুন এগুলো কিন্তু আর ঢোকার তখন এতটা সহজ হবে না, আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে। তা আমরা মনে হয় আরেকটা জিনিস যেটা রোহিঙ্গাদের ভিতরে দেশপ্রেম তৈরি করতে হবে। আপনারা জানেন যে 2017 সালে যেই রোহিঙ্গাটা আমাদের এখানে এসেছে, যে বাচ্চাটা, সে কিন্তু এখন 4 বছর 5 বছরের বাচ্চা। সে কিন্তু তার দেশের কোনো কিছুই কিন্তু সে জানে না, সে তার দেশের উপরে নির্যাতন কিন্তু সে জানে না। সে এখানে এসে সে বাংলা শিখছে, বাংলা দেখে বাংলা সবকিছু বলে, সে কিন্তু তার দেশপ্রেমটা তার ভিতরে নেই। তো তার দেশপ্রেমটা আমাদের জাগিয়ে তুলতে হবে। তো আমরা ইন দ্য মিন টাইম এটা নিয়ে কাজ করে যাচ্ছি। ট্রিপল-আরসি কমিশনার স্যার অত্যন্ত ভালো মানুষ এবং খুবই অ্যাক্টিভ, উনি ওই বিষয়ে কাজ করে যাচ্ছেন। আমরা বলেছি যে প্রতিটা লার্নিং সেন্টারে রোহিঙ্গাদের তাদের যে জাতীয় সঙ্গীত, সেই সঙ্গীতটা এখানে তাদেরকে শোনাতে হবে। তাদের উপরে যে নির্যাতনটা হয়েছিল সেই অডিও ভিডিওগুলো এখানে প্রায় ওদেরকে দেখাতে হবে এবং তাদের যে কালচার, কৃষ্টি কালচার, এগুলো যেন এখানে প্রদর্শন করার ব্যবস্থা কিন্তু তাদেরকে করার কথা আমরা বলেছি এবং এই বিষয়ে কিন্তু কাজ হচ্ছে। এবং আমার মনে হয় এই বিষয়গুলো যদি আমরা করতে পারি তাহলে দেখা যাবে যে আসলে রোহিঙ্গাদের ভিতরে দেশপ্রেমটা জেগে উঠলে আমাদের জন্য সহজ হবে। নেতৃত্বের কথা বলেছেন আপনারা, আবু তাহের সাহেব খুব সুন্দর করে বলেছেন যে এদের ভিতরে নেতৃত্ব তৈরি করতে হবে। এটা কিন্তু আমরাও এটা নিয়ে কাজ করে যাচ্ছি যে আসলে এক মহিবুল্লাহর জন্য তো রিপার্টেশন থেমে থাকতে পারে না,
বা কোনো কিছু থেমে থাকবে না। আরো 10টা মহিবুল্লাহ আমাদেরকে তৈরি করে নিতে হবে, এরকম একটা প্ল্যাটফর্ম কিন্তু আমাদের তৈরি করতে হবে। এবং এই প্ল্যাটফর্মটা যদি তৈরি হয় এবং ওদের ভিতর থেকে যদি আমরা ওই ধরনের আরো কিছু লোক, উদ্যমী লোক আমরা নিয়ে আসতে পারি, তারা কিন্তু মহিবুল্লাহর চেয়ে আরো ভালো বিশ্বের দরবারে তাদের কথা তুলে ধরতে পারবে। তা আমরা সেই সবগুলা কাজ যদি করতে পারি, ইনশাল্লাহ আমরা আশা করছি যে রোহিঙ্গা সংকট খুব বেশি দিন আমাদেরকে ভোগাবে না। জি, ধন্যবাদ সবাই। অনেক ধন্যবাদ জনাব নাইমুল হক। নাইমুল সাহেবের কথার প্রেক্ষিতে আমি একটু বলতে চাই আরশা বিষয়ে। সেটা হচ্ছে আরশা বাংলাদেশের তৈরিও নয়, আরশা আমাদেরও কোনো বিষয় নয়। আরশা তৈরি হয়েছে মিয়ানমারে, এটা তাদের অভ্যন্তরীণ বিষয়, তাদের দেশে এই সংকট। সুতরাং আরশার কারণে যদি আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো কালিমালাপন হয়, সেটা মিয়ানমারের উপর হতে পারে, আমাদের উপর নয়। আরেকটা বিষয় যেটা হচ্ছে কি, যে আমরা শুরু থেকে কিন্তু যে আরশা বাংলাদেশে আছে অথবা আরশা বাংলাদেশে কাজ করছে এরকম মিডিয়াগুলো কখনো আমরা বলি নাই শুরু থেকে। আমরা যেটা বলছিলাম যে আরশার নাম দিয়ে কিছু লোকজন যে সন্ত্রাসী কর্মকাণ্ডে, দুর্বৃত্তায়নে, এই যে চাঁদাবাজি, অপহরণবাজি, এই সমস্ত কাজগুলো করছিল। আমরা বরাবর তাই বলে আসছিলাম। তবে এই ক্ষেত্রে আমি বলি যে মিডিয়ার চেয়ে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকেও অত্যন্ত সতর্ক থাকতে হবে বিষয়গুলো। কারণ আমরা দেখেছি কি এখানে রোহিঙ্গা ক্যাম্পে আমাদের এপিবিএনেরও 3টা ব্যাটালিয়ন কাজ করে। আমরা দেখেছি, আমি নাইমুল সাহেবকে হয়তো আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে একটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করব, সেটা হচ্ছে যে আপনাদের এই ব্যাটালিয়ন থেকেও আমাদেরকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে যে সেখানে আরশার 6 জনকে অ্যারেস্ট করা হয়েছে, আরশার নেতাকে অ্যারেস্ট করা হয়েছে, প্রেস বিজ্ঞপ্তি দিয়ে আমাদেরকে বলা হয়েছে। সুতরাং এই শব্দ চয়নের ভিতর এটা হচ্ছে অসতর্কতামূলক কিছু বিষয়। এই শব্দ একটা প্রেস রিলিজ হোক অথবা মিডিয়া হোক, শব্দ চয়নের ভিতরে অনেক কিছু অ্যাভয়েড করা যায়। সেটা যদি এখানে একটা শব্দ জুড়ে দেওয়া হতো যে আরশার পরিচয় দেওয়া কোনো ব্যক্তিকে আমরা আটক করেছি, তাহলেও হয়তো যে এরকম সতর্কতা মূলক ব্যবস্থা হয়, এটা আমি এসে দৃষ্টি আকর্ষণ করব। আর আরশার নাম দিয়ে যদি এখানে কোনো কেউ অপরাধে জড়িত হয়, সেটা তো বাংলাদেশ সরকারের দায়িত্ব না, সেটা আমার দেশের যে সন্ত্রাসীদের আশ্রয় দিয়েছে সেটাও প্রমাণিত হয় না। যেটা হয় আমি তাকে প্রশ্রয় দিচ্ছি কিনা, আমি তাকে কোন রকম সুযোগ সুবিধা দিচ্ছি কিনা, সেটাই হচ্ছে মূল বিষয়। আমি তো তাকে পেলেই আটক করে নিচ্ছি, আমি তো তাকে আইনের আওতায় নিয়ে আসছি। সুতরাং বাংলাদেশ সরকার আরশা হোক, আরএসও হোক, অথবা অন্য কোনো সংগঠনের নাম দিয়ে হোক, ইসলামী মাহাজ নাম দিয়ে হোক, অথবা আরো অনেক সংগঠনের নাম দিয়ে তারা কাজ করতে পারে, কিন্তু একটা স্পষ্ট যেটা হচ্ছে কি, যে বাংলাদেশ সরকার তাদেরকে কখনো প্রশ্রয় দেয় না, আমাদের আইন প্রয়োগকারী সংস্থা তাদেরকে প্রশ্রয় দেয় না। যে নামেই হোক, এখানে কোন রকম নাশকতামূলক, কোন রকম বেআইনি কার্যক্রম বাংলাদেশ সরকার কখনো সহ্য করে নাই, প্রশ্রয় দেয় নাই। সেটাই হচ্ছে আজকে আমাদের প্রধান, আমরা এই আলোচনার মাধ্যমে সবাইকে বলতে পারি, যে অহংকার নিয়ে বলতে পারি যে আমরা কোনোদিন এগুলো প্রশ্রয় দিই নাই, যে নামেই তৎপরতা চালাক না কেন। যে আমি 1 মিনিট একটু বলি। আপনি যেটা বললেন যে আসলে গণমাধ্যমে আসে না, আমি আপনার সাথে একমত যে আসলে আপনারা বিষয়টি যারা যারা জানেন তারা হয়তো বিষয়টি আপনারা জানেন, আরশা শব্দটি আপনারা লিখেন না বা আরশা নেই। কিন্তু আপনি দেখুন 2-1 দিন আগে, মনে হয় গত পরশু দিনের প্রথম আলোর মতো পত্রিকায় কিন্তু আপনার ফার্স্ট পেজে কিন্তু আসছে যে আরশার কথা, যে আরশার সদস্যদের কারণে ক্যাম্পে বিভিন্ন সমস্যা হচ্ছে, এটা কিন্তু অনেকেই জানেন। আর আমাদের ব্যাটালিয়নের কথা আপনি যেটা বলেছেন, যে আমাদের ব্যাটালিয়ন থেকে যেটা লেখা হয় যে সো কল্ড আরশা, অর্থাৎ আরশার নামধারী কিছু ব্যক্তি, এটা আমরা ইউজ করি যেহেতু আরশার নামটা তারা ব্যবহার করে। কারণ আমরা তো বুঝাতে হবে যেখানে আরশা নেই, অর্থাৎ আরশার নামটা ব্যবহার করে। তারপরে আপনি যেটা বলেছেন, অবশ্যই এটা আমি আমার বাকি 2টা ব্যাটালিয়নের সিইওকে আমি বলবো যে আমরা এই সমস্ত শব্দ চয়নের ক্ষেত্রে যেন আমরা সতর্ক থাকি, আরো যেন সতর্ক আমরা থাকি। জি, ধন্যবাদ। আসলে ওটা ব্যবহার না করলেও আমাদের চলে। আমরা তো এটা তো মিয়ানমারের সৃষ্ট কিংবা তার পরিকল্পিত একটা বায়বীয় সংগঠন, যে কারণে তারা হয়তো আমাদের মধ্যে বিষয়টা আরশা নামক একটা গোষ্ঠীর অস্তিত্ব দেখিয়ে যাতে প্রত্যাবাসনটা বিলম্বিত করতে পারে। এবং আমাদের আলোচনায় আজকে আমরা কোনো পর্যায়ে বলি নাই আরশার কথা, আমরা বলছি কিছু সন্ত্রাসী গোষ্ঠীর কথাই বলেছি। সেটা হয়তো বিভিন্ন নামধারী হতে পারে, কিন্তু আমরা একবারের জন্য আরশার কথা বলি নাই। তো আসলে আমাদের সবাইকে যার যার ক্ষেত্র থেকে দায়িত্বশীল থাকতে হবে
অনেক ধন্যবাদ এবং অনেক ভালো আলোচনা করেছেন আমাদের নাইমুল ভাই এবং আপনার যে অনেক আশাবাদের কথাও আপনি বলেছেন। আশা করি আমাদের নীতি নির্ধারক মহলগুলো এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে আমরা ভবিষ্যৎ পরিকল্পনাগুলো সাজাতে পারবো। আমরা একদম সর্বশেষ পর্যায়ে আছি। এই মুহূর্তে যদি আমাদের সাথে সংযুক্ত থাকেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দোজা হ্যাঁ, ধন্যবাদ। আমরা আপনার কাছে ফিরছি সর্বশেষ। জনাব শামসুদ্দোজা, আমরা জানি ভাষাঞ্চর দেশের মূল জনবসতি থেকে বিচ্ছিন্ন এবং সেখানে নিরাপত্তা বলের ব্যবস্থা করাও তুলনামূলকভাবে সহজ। প্রথমে কিছুটা অনীহা কিংবা বিরোধিতা থাকলেও সেখানে রোহিঙ্গাদের কার্যক্রমে জাতিসংঘ যুক্ত হয়েছে অতি সম্প্রতি। একদম প্রথম দিকে আমরা দেখেছি সেখানে কোনো আইএনজিও কিংবা ইন্টারন্যাশনাল এনজিওরা সম্পৃক্ত হয় নাই, এমনকি জাতিসংঘ প্রথমে ওখানে ভাষাঞ্চলে যায় নাই। আমাদের দেশীয় কিছু এনজিও সরকারের আহ্বানে সাড়া দিয়ে প্রথমে ওখানে কাজ শুরু করেছিল এবং ইতিমধ্যে সেখানে 20,000 রোহিঙ্গা স্থানান্তরিত করা হয়েছে এবং আগামী মাসে আরো 80,000 রোহিঙ্গা স্থানান্তরের জন্য জাতিসংঘের সাথে সরকারের চুক্তি হয়েছে। প্রত্যাবাসন শুরু না হওয়া অবধি ক্যাম্প কক্সবাজারের স্থানীয়দের তথা দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বিশাল আয়তনের ভাষাঞ্চরে কক্সবাজারের উখিয়া টেকনাফের ক্যাম্পে অবস্থানরত সব রোহিঙ্গাকে কিংবা অধিকাংশ রোহিঙ্গাকে স্থানান্তরের পরিকল্পনা প্রশাসন তথা সরকারের আছে কিনা? জনাব দোজা। আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ। ভাষাঞ্চর আমরা এখন পর্যন্ত 18,500, আপনি যেটাই বলেছেন 18,500 রোহিঙ্গা কে নেওয়া হয়েছে। ওইখানে ভাষাঞ্চরে আমাদের অফিসাররা কাজ করছে। এখন যেটা হচ্ছে এর মধ্যে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর সাথে যে সরকারের এগ্রিমেন্ট স্বাক্ষর হয়েছে, তারাও এটা কাজ শুরু করেছে, করে দিয়েছে তারা তাদের কাজ। আগামী মাস থেকে আশা করা যায় রোহিঙ্গাদের স্থানান্তর হবে। এখন পর্যন্ত সরকার যে অবকাঠামো তৈরি করা হয়েছে সেখানে 1 লক্ষ লোকের আবাসন এবং অন্যান্য সুযোগ সুবিধা তৈরি করা হয়েছে। সেটা হয়তো সরকারের পরিকল্পনা আছে, আমরা খোঁজ খবর নিয়ে আপনাদের জানাবো। কিন্তু এখন পর্যন্ত 1 লক্ষ লোকের যে কাঠামো তৈরি করা হয়েছে আবাসন সহ অন্যান্য সুযোগ সুবিধা 1 লক্ষ লোকের জন্য ওইখানে 1 লক্ষ লোকের জন্য প্রস্তুত আছে। আর এমনি ওইখানে স্থান আছে, সেটা সরকার থেকে যদি নির্দেশনা পায় বা কোনো কার্যক্রম শুরু করে আমরা আপনাদেরকে জানাবো। ধন্যবাদ শামসুদ্দোজা আপনার সর্বশেষ আলোচনার জন্য। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। রোহিঙ্গা সমস্যা বর্তমানে বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষত কক্সবাজারের মানুষ যারা নিজেদের ভূখণ্ড রোহিঙ্গাদের সাময়িক আশ্রয়ের জন্য ছেড়ে দিয়েছে, তাদের জানমালের নিরাপত্তা এবং এই জনপদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ রোহিঙ্গাদের অপরাধ কর্মকাণ্ডের ফলে আজ হুমকির মুখে পড়েছে। তাই প্রত্যাবাসন শুরু না হওয়া অবধি সরকার যদি রোহিঙ্গাদের স্থানীয় জনসমাগম মুক্ত নির্দিষ্ট এলাকায় নিশ্চিত নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আনতে সক্ষম হয়, তবে হাফ ছেড়ে বাঁচবে কক্সবাজার তথা দেশের আপামর মানুষ। কারণ সবার আগে আমাদের জাতীয় নিরাপত্তা। তাই সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে মানুষকে সতর্ক এবং সচেতন করে রোহিঙ্গাদের অস্ত্র মাদক সহ যাবতীয় অপরাধ কর্মকাণ্ডের মজুদ ক্যাম্পে চিরুনি অভিযানের মাধ্যমে নির্মূল তথা কঠোর হস্তে দমনের মাধ্যমে রোহিঙ্গাদের কর্তৃক ক্ষতির মাত্রা কিছুটা হলেও কমানো সম্ভব বলে আমাদের বিশ্বাস। সাতকাহনে যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন বা আছেন, তাদের সকলের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা। বৈশ্বিক মহামারীর এই সময়টাতে আমরা যথাসম্ভব স্বাস্থ্যবিধি মেনে চলি, নিজের এবং পরিবারের সুরক্ষা নিশ্চিত করি। আগামী শুক্রবার আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম।